হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমাদের আলোচনা চলছিল সিলেবাসের শেষ ইউনিট 10, যেখানে আমরা প্রথম দিন আলোচনা করেছি ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম সম্পর্কে। আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা, যাকে আমরা নব সাম্রাজ্যবাদ বলি, সেটা কি, কিভাবে সেটা বিস্তার লাভ করে, এবং তার ফসল হিসেবে আমরা দেখেছি যে ইউরোপীয় দেশগুলো কিভাবে আফ্রিকার ভূখণ্ডকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত, যেটাকে আমরা স্ক্র্যাম্বল অফ আফ্রিকা বলে থাকি। আজকে আমাদের আলোচনা শুরু হবে সিলেবাসে দেওয়া ঠিক এর পরের ধাপটি থেকে। তোমরা সিলেবাসে লক্ষ্য করে দেখবে জার্মানিজ ওয়ার্ল্ড পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্টেন্ট and the origins of the First World War, peace settlement of 1990। একটা দীর্ঘ সময়কাল নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি, ফলে সবাই একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবে এবং খাতা পেন কাছে রেখে একটু শোনার ধৈর্য রেখে এই পুরো ক্লাসটা করবে। আজকে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ একের পর এক দেখব, তার ফলাফল দেখব এবং তার পরিণতি দেখব, যেটা একেবারে গিয়ে শেষ হবে প্রথম বিশ্বযুদ্ধ। মাঝে শুধু একটা কথারই বলার, সেটা হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন একেবারেই ভালো না, বৃষ্টি হচ্ছে। যদি দেখো কোনো কারণে পড়াতে পড়াতে লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে, একটু ওয়েট করবে, আমি মোবাইল দিয়ে কোনোভাবে রিজয়েন করে তোমাদের যা বলার আমি বলবো, ঠিক আছে? তাহলে চলো আলোচনা আমরা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে আগে দেখতে হবে তার প্রেক্ষাপট বা তার পটভূমি, আর সেই পটভূমি অধরা থেকে যাবে যদি আমরা পূর্বাঞ্চল সমস্যা বা ইস্টার্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা না করি। নিকট প্রাচ্যের বেশ কিছু প্রবলেম, বেশ কিছু সমস্যা এই বিংশ শতকে আবির্ভূত হয়েছিল, যে সমস্যাগুলো কিন্তু ইউরোপকে বিশ্বযুদ্ধের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছিল। ফলে এই পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্যে কি সমস্যা ছিল, কিভাবে এটা বিশ্বযুদ্ধকে প্রমোট করেছিল, সেটা আমাদের প্রথমে জানা দরকার। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের এই আলোচনায় প্রথম যে জায়গাটা আমাদের সামনে আসবে সেটা অবশ্যই দ্য ইস্টার্ন কোয়েশ্চেন। সিলেবাসে ডাইরেক্টলি এই জায়গাটা মেনশন করা নেই, কিন্তু এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করার মতো একটা হিডেন কারিকুলাম তুমি বলতে পারো এটাকে। আর এটা আলোচনা না করলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যে রুট কজ সেটাকে খুঁজে পাওয়া যাবে না। আমি প্রথমে একটা টার্মিনোলজি তোমাদের সামনে ইউজ করেছি, সেটা হচ্ছে নিকট প্রাচ্য। এই প্রাচ্য শব্দটা আমাদের কাছে পরিচিত। ভারতের ইতিহাস পড়তে গিয়ে তোমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের উল্লেখ পাও। শিক্ষার ইতিহাস পড়তে গিয়ে অ্যাংলিসিস্ট, ওরিয়েন্টালিস্ট, সেখানে প্রাচ্য মানে বোঝানো হয় ভারত তথা এশিয়ার দেশগুলো, এদেরকে বলা হয় প্রাচ্য। মানে এরা পূর্বের। কাদের সাপেক্ষে পূর্বের? ব্রিটিশ সাম্রাজ্যের সাপেক্ষে, ইউরোপের সাপেক্ষে এরা পূর্বের, তাই এদেরকে বলা হচ্ছে প্রাচ্য। এবার এই প্রাচ্যকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা নিকট প্রাচ্য আর একটা দূর প্রাচ্য। নিকট প্রাচ্য মানে সোজা ভাষায় বুঝবে যেটা ইউরোপের কাছে, ইউরোপ থেকে যার ডিস্টেন্স কম, সেটা হচ্ছে নিকট প্রাচ্য।
কোন অঞ্চল? নিকট প্রাচ্য বলতে আমরা বুঝবো এই বলকান অঞ্চল, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার এই বলকান অঞ্চল ঠিক কোন জায়গাটা সেসব আমরা আলোচনার সূত্রে জানবো, কিন্তু এখন তোমরা মনে রাখো নিকট প্রাচ্য বলতে আমি বোঝাবো বলকান অঞ্চলকে, তুরস্ককে, আর দূর প্রাচ্য বলতে আমি বোঝাবো চীন, জাপান, এই সব জায়গাকে। ঠিক আছে? তাহলে প্রাচ্যের মধ্যেও কিন্তু ওই নিকট প্রাচ্য এবং দূর প্রাচ্য এই একটা ভাগ আমরা দেখতে পাই। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই নিকট প্রাচ্যকে কেন্দ্র করে। আর এই নিকট প্রাচ্যের একটা বৃহৎ অঞ্চলে অটোমান সাম্রাজ্যের বৃহৎ অঞ্চল একটা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, এবং এই অটোমান সম্রাটেরা বহু শতাব্দী ধরে এখানে নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে। এই অঞ্চলকে আমরা বলকান অঞ্চলও বলছি। কেন বলছি? প্রথমে তোমাদের আমি ম্যাপটা দেখাই। বলকান অঞ্চলের ম্যাপটা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে বলকান অঞ্চল। এই যে বলকান এলাকা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বলকান এলাকার একদিকে তোমরা কি দেখতে পাচ্ছ? অ্যাড্রিয়াটিক সাগর দেখতে পাচ্ছ, অন্যদিকে রয়েছে ইজিয়ান সি। একদিকে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর, অন্যদিকে রয়েছে ইজিয়ান সি। এর মধ্যবর্তী যে ভূখণ্ড সেটাই কিন্তু বলকান রিজিয়ন। আর এই বলকান রিজিয়নের কয়েকটি দেশের কথা যদি আমাদের বলতে হয়, সার্বিয়া থেকে শুরু করে, আলবানিয়া থেকে শুরু করে, বুলগেরিয়া, রোমানিয়া, এরা সবই কিন্তু, গ্রিস, মন্টিনিগ্রো, এরা সবাই কিন্তু এই বলকান অঞ্চলের বাসিন্দা। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে বলকান অঞ্চল সমুদ্র দ্বারা বেষ্টিত। আর এই সমুদ্র বেষ্টিত বলকান অঞ্চলে রাজ করছিল কারা, রাজত্ব করছিল কারা? অটোমান সম্রাটেরা। আর এই অটোমান সম্রাটদের ঘাঁটি কোথায় ছিল? অটোমান সম্রাটদের ঘাঁটি ছিল তুরস্কে। ফলে এই গোটা বলকান রিজিয়ন তুরস্ক দ্বারা পরিচালিত হচ্ছিল কয়েক শতাব্দী যাবত। এবার বিংশ শতকে এসে বলকান রিজিয়নে কিছু প্রবলেম দেখা গেল। এই যে ছোট ছোট দেশগুলোর কথা বললাম, এই দেশগুলো জাতীয়তাবাদকে অনুভব করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই দেশগুলোর সঙ্গে বর্ডার শেয়ার করছে ইতালি, বর্ডার শেয়ার করছে হাঙ্গেরি। একটু মনে করে দেখো, তোমরা অলরেডি পড়ে এসছো ইতালিয়ান ইউনিফিকেশন, তোমরা অলরেডি পড়ে এসছো হাঙ্গেরির স্বাধীনতা যুদ্ধ। ফলে সেই সব দেশে পুরাতন তন্ত্রের বিলোপ ঘটেছে। সেই সব দেশ নতুন ভাবে নিজেদেরকে দেখেছে, চিনেছে। শাসকের হাত থেকে তারা ক্ষমতাকে কেড়ে নিয়ে গণতন্ত্র, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছে। এই জিনিসগুলোই কিন্তু প্রভাব বিস্তার করছে তার প্রতিবেশী দেশগুলোতে। যে কাজটা জুলাই বিপ্লবের সময়, ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরি করেছে, সেই কাজটা আজকে মন্টেনিগ্রো করতে চাইছে, আলবানিয়া করতে চাইছে, সার্বিয়া করতে চাইছে। ফলে এটাই হচ্ছে এই বলকান সমস্যার রুট কজ, যেখানে শাসক ইসলাম ধর্মাবলম্বী, কঠোর ইসলামিক একটি শাসন, রিজিড একটি শাসন রাখতে চাইছে, আর যেখানে ছোট ছোট বলকান রাষ্ট্রগুলো সেই শাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবার এই বলকান কথার অর্থ কি সেটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তোমরা জেনে রাখবে বলকান একটা তুর্কি শব্দ। এই বলকান কথার অর্থ হচ্ছে পার্বত্যময় ভূভাগ। ওই অঞ্চলে তোমরা ম্যাপে যেমন দেখলে চারিদিকে ওশেন রয়েছে, সমুদ্র রয়েছে, ঠিক তেমনই রয়েছে চারিদিকে পাহাড় পর্বত। একটা পার্বত্যময় ভূখণ্ড হচ্ছে
এই বলকান রিজিয়ন, তাই সেটাকে বলা হচ্ছে, সেটাকে তুর্কি ভাষায় বলা হচ্ছে বলকান। তো দেখো 1281 খ্রিস্টাব্দে এই তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম ওসমান। প্রায় 600 বছর ধরে তুরস্ককে কেন্দ্র করে এই সাম্রাজ্য বলকান রিজিয়নে রাজ করে এসছে। কিন্তু দেখা যাচ্ছে ষোড়শ সপ্তদশ শতক যখন ইউরোপের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, রেনেসাঁর আলোকে আলোকিত হয়ে ইউরোপ যখন ভৌগোলিক আবিষ্কার, মানবতাবাদ, বিভিন্ন আধুনিক চিন্তা ভাবনা এগুলোকে ভর করে ইউরোপ যখন এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই তুরস্কের অটোমান শাসকরা তারা তাদের ওই গোঁড়ামিতে নিজেদেরকে আবদ্ধ রেখেছে। কোনো নতুন চিন্তাধারা, কোনো নতুন ভাবনা তারা গ্রহণ করেনি। ওই অচলায়তনের মতো অটোমান সাম্রাজ্য নিজেকে আবদ্ধ রেখেছে, আর যার পরিণতিতে সপ্তদশ ও অষ্টাদশ শতকের শেষ থেকে আমরা দেখছি যে এই অটোমান সাম্রাজ্য ধীরে 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 দুর্বল হতে শুরু করছে। যখন ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের মতো নেশন স্টেট বা জাতি রাষ্ট্র গড়ে উঠছে, তখন অটোমান সাম্রাজ্য সেই ভাঙাচোরা সালতানাতের আমলেই রয়ে যাচ্ছে। এবং এই যে সুলতানরা রয়েছেন অটোমান সাম্রাজ্যের, এদের যে পারদর্শিতা বা এদের যে দক্ষতা, সেটারও অভাব ছিল। এদের মধ্যে সেই চিন্তা ভাবনাই ছিল না, যে কারণে এই অটোমানদের হাতে থাকা বিরাট একটা অঞ্চলের মানুষ দিনকে দিন কিন্তু বঞ্চিত হতে থাকছিল। এবার একটা লেভেলে গিয়ে এই বঞ্চনায় কিন্তু তোমায় কি করবে, পাল্টা প্রতিবাদ করতে উৎসাহ যোগাবে। সেই উৎসাহটাই বলকান জাতীয়তাবাদ। এবার এই বলকান জাতীয়তাবাদ আসার প্রেক্ষাপট অবশ্যই তুর্কি সুলতানদের অকর্মণ্যতা। দিনকে দিন বলকান রিজিয়নে যে মানুষরা থাকছে তাদের প্রবলেম বাড়ছে, তাদের সমস্যা বাড়ছে, এবং সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে শাসক কোনো কাজই করছেন না। শাসক ছোট জগন্নাথ হয়ে বসে আছে। তাই তুরস্ককে এই সময় বলা হচ্ছে সিক ম্যান অফ ইউরোপ। এই প্রশ্নটা আসে পরীক্ষায় যে ইউরোপের রুগ্ন মানুষ, রোগগ্রস্ত মানুষ বা সিক ম্যান কাকে বলা হয়? তুরস্ককে বলা হয়। কেন বলা হয়? কারণ তুরস্ক সাম্রাজ্য কোনো নতুনত্বকে স্পর্শ করেনি। 1848 সমগ্র ইউরোপে বিপ্লব হচ্ছে। তুরস্ক এতটাই কঠিন ভাবে নিজের আধিপত্য বজায় রেখেছে, সেখানে কিন্তু কোনো বৈপ্লবিক মানসিকতাও প্রবেশ করেনি। বোঝা যাচ্ছে? ফলে এই তুরস্ক নিজের ওই আসিয়া রাজিম, যেটা আমরা ফরাসি বিপ্লবের সময় দেখিয়েছিলাম পুরাতন তন্ত্র, সেই পুরাতন তন্ত্রকে আঁকড়ে রয়েছে। ফলে একদম ডাইরেক্ট একটা লড়াই, যে লড়াইটা আমি তোমাদের আগেও বলেছি, ইউরোপের ইতিহাস উঠিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসই তুমি দেখবে, ফোর্সেস অফ চেঞ্জ ভার্সেস ফোর্সেস অফ কন্টিনিউটি। কিছু শক্তি রয়েছে যারা পরিবর্তন করতে চাইছে, আর কিছু শক্তি রয়েছে যারা সেই পরিবর্তনকে রুখতে চাইছে পুরাতন তন্ত্রের স্বার্থে। তুরস্ক এখানে পুরাতন তন্ত্রের স্বার্থে পরিবর্তনকে আটকাতে চাইছে। কিন্তু দেখো ইতিহাসে গতি আটকানোর ক্ষমতা কারোরই থাকে না। সেই কারণে বলকান অঞ্চলেও ন্যাশনালিজম প্রবেশ করলো। এবার বলকান অঞ্চলের রাজনৈতিক অবস্থা আমরা যদি দেখি, আমরা দেখব একদিকে মুমূর্ষ তুর্কি সাম্রাজ্য, যাকে আমরা রোগগ্রস্ত বা সিক ম্যান বলছি, সেটা রয়েছে। তার পাশেই রয়েছে একটা বিরাট বড় রুশ সাম্রাজ্য, রাশিয়ান এম্পায়ার, এবং যে রাশিয়ান এম্পায়ার নিজেকে বিস্তার করার চেষ্টা করছে, নিজেকে আরো বড় করে তোলার চেষ্টা করছে, সে রয়েছে।
সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরির মতো জাতিগুলো তাদের ন্যাশনালিজম রয়েছে। আর ইউরোপের যারা বড় বড় শক্তি, ইংল্যান্ড, ফ্রান্স, এরকম বড় বড় শক্তিরাও রয়েছে। এবার তুমি বলবে যে আপনি তো বলছিলেন বলকান অঞ্চলের কয়েকটা দেশ নিয়ে প্রবলেম, তাহলে এর মধ্যে রাশিয়া কোথা থেকে আসলো, ইংল্যান্ড, ফ্রান্স কোথা থেকে আসলো? এই অঞ্চলটা ভৌগোলিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ, এতগুলো সমুদ্র এই এলাকা থেকে পাস হচ্ছে, যে এই এলাকার ওপর কর্তৃত্ব বজায় রাখার দায়িত্ব এই বড় বড় ইউরোপের দাদারা নিয়ে নিয়েছিল। এই সমুদ্র পথগুলোর ওপর যার কর্তৃত্ব থাকবে, ইউরোপের অর্থনীতিতে তার প্রভাব অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই সত্যটা কিন্তু কারোর কাছে লুকায়িত ছিল না, সবাই জানে। এ কারণেই দেখো, রাশিয়া বহু পূর্বে 16শ-17শ শতাব্দী থেকেই কিন্তু চেষ্টা করেছিল, কি করতে চেষ্টা করেছিল, এই জলপথের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তুরস্ককে চাপে রেখে রাশিয়া চেয়েছিল কৃষ্ণ সাগর উপত্যকা দখল করব, এবং এখানে একটা ছোট্ট প্রণালী রয়েছে, দারদানলিস প্রণালী, সেই প্রণালীর মধ্য থেকে ভূমধ্যসাগরে পৌঁছে যাবে। আর একবার ভূমধ্যসাগরে পৌঁছে গেলেই সমগ্র বিশ্ব তোমার কাছে উন্মুক্ত। লিখে নেবে, রাশিয়ান জার, রাশিয়ার শাসককে বলা হয় জার, সেই রাশিয়ান জার পিটার দ্য গ্রেটের আমলে, পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়া উষ্ণ জল নীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি গ্রহণ করেছিল। রাশিয়ান জার পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়া ওয়ার্ম ওয়াটার পলিসি বা উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল। এবারে এরকম নামকরণের কারণ কি? দেখো, রাশিয়ার আবহাওয়া আমরা যদি দেখি, দেখবো কি শীতল, ফলে বেশিরভাগ যে ভূখণ্ড রাশিয়ার রয়েছে সেটা বরফ দ্বারা বেষ্টিত থাকে। ইভেন রাশিয়ার যে জলপথ রয়েছে সেটাও কিন্তু বরফ দ্বারা বেষ্টিত থাকে। এবার রাশিয়া এমন একটা জলপথের খোঁজ করছিল যেটা সারা বছর বরফ মুক্ত থাকবে। ভূমধ্যসাগর ছিল এরকম একটি জলপথ, কিন্তু রাশিয়ার মধ্য থেকে ভূমধ্যসাগরে পৌঁছতে গেলে বলকান অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা দরকার। আর বলকান অঞ্চলে কে শাসন করছে? তুরস্ক। তাই তুরস্ককে চাপ দিয়ে তুরস্কের ভেতর থেকে কৃষ্ণ সাগর হয়ে ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য রাশিয়া উদ্যোগী হয়েছিল। এই যে পলিসি, এটাকেই আমরা বলছি উষ্ণ জল নীতি। কে নিয়েছিলেন? পিটার দ্য গ্রেট। নেক্সট, তাহলে এই বলকান জাতীয়তাবাদ দানা বাঁধার পেছনে কারণ কি? দেখো, বলকান অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার জাতিগোষ্ঠীর মানুষ অবস্থান করে এমনটা নয়। এই এলাকায় সার্ব, বুলগেরীয়, গ্রিক, রোমান, এরকম বহু জাতির লোক এখানে বসবাস করে। তাদের ভাষা আলাদা এবং তাদের সংস্কৃতিও কিন্তু আলাদা। ফলে জাতীয়তাবাদ একদম বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, এত সহজে কিন্তু বলকান রাষ্ট্রগুলোর মধ্যে জাতীয়তাবাদ আসেনি। দেখো, জাতিগুলোর মধ্যে ডিফারেন্স ছিল, কিন্তু একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে তুরস্কের বিরোধিতা। এই স্লাভ, রোমান, মিশরীয়, বুলগেরীয়, সার্ব, এদের সাথে ইসলাম কখনো যায় না। ইসলাম কমপ্লিটলি এগুলোর থেকে ডিফারেন্ট। এই জাতিগোষ্ঠীগুলোর বেশিরভাগ মানুষ ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা ছিলেন খ্রিশ্চান। ফলে একটা রিলিজিয়াস ডিফারেন্স, শাসক আর শাসিতের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে এখানে। আর এই ধর্ম আলাদা হওয়ার কারণে বারংবার তাদের উপর অত্যাচার হয়েছে, এই ঘটনাও ঘটেছে। প্লাস বিংশ শতাব্দীতে এসে ওই সিকম্যান অফ ইউরোপ, তুরস্ক,
যেটা কোনো কাজেরই নয়, সেই তুরস্কের বিরোধিতা থেকে এই জাতীয়তাবাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে। ইউরোপের জাতিগুলোর মধ্যে, বলকান এলাকার জাতিগুলোর মধ্যে একটাই কমন লিঙ্ক ছিল, সেটা ছিল সবাই টার্কি বা ওই অটোমান সাম্রাজ্যবাদের বিরোধী। এই একটা কমন পয়েন্টে এসে সব জাতিগোষ্ঠীর মানুষ মিট করছে যে হ্যাঁ, আমাদের একটা কমন এনিমি আছে, সেটা হচ্ছে তুরস্ক, আর তাই তুরস্কের কাছ থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ফলে তোমাকে যদি জিজ্ঞেস করে বলকান জাতীয়তাবাদের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কোনটা বলকান জাতীয়তাবাদের উত্থানের পেছনে, এটা অবশ্যই কিন্তু তুরস্কের বিরোধিতা। ঠিক আছে, তুরস্কের বিরোধী। এবার শুধুমাত্র বিরোধিতা করলাম তাহলেই তো হবে না, আমার তো নতুন একটা মডেল খাড়া করতে হবে। একটা জিনিস যেটাকে আমি ফেলে দিতে চাইছি, তার বদলে আমি কি নিয়ে আসবো, সেটা তো আমায় সামনে রাখতে হবে। তাহলে এরা কি আনতে চাইছে? এরা আনতে চাইছে যে ইউরোপে যেভাবে জাতিরাষ্ট্র গঠিত হয়েছে, তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা মনে রাখবে, ইউরোপে কিন্তু রাষ্ট্রগুলো গঠিত হয়েছে এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি, এই যে ওয়াননেস, এটার উপর ভিত্তি করে। ইউরোপে এই এক জাতি এক রাষ্ট্রের কনসেপ্ট রয়েছে। সেই জাতি রাষ্ট্রের কনসেপ্টটাকেই কিন্তু বলকান জাতিগুলো গ্রহণ করতে চাইছে, এবং গ্রহণ করে তারাও কিন্তু চাইছে যে নির্দিষ্ট জাতি ভিত্তিক এক একটি রাষ্ট্র গড়ে উঠবে। তাই তারাও জাতি রাষ্ট্র গঠন করতে চাইছে। এবং এই লড়াইয়ে প্রথম আমরা দেখব গ্রিস তুরস্কের অধীনতা থেকে মুক্ত হবে, এবং মুক্ত হয়ে গ্রিস স্বাধীনতা অর্জন করবে। 1832 সালে লন্ডনের চুক্তির মাধ্যমে গ্রিসের স্বাধীনতা অর্জন হয়েছিল। আর ওই গ্রিস এলাকায় রাজত্ব করত ব্যাভেরিয়া রাজবংশ। এই ব্যাভেরিয়া রাজবংশের রাজকুমার অটো, তিনি গ্রিসের প্রথম রাজা নির্বাচিত হলেন। স্বাধীন গ্রিসের প্রথম রাজা ছিলেন রাজকুমার অটো। কবে? 1832 সালে। 1832 সালে গ্রিস কিন্তু তার যে স্বাধীনতা, সেটা লন্ডনের চুক্তিতে একদম ভ্যালিডিটি পেল। 1830 সালে গ্রিস নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে, কিন্তু তার ভ্যালিডিটি কবে আসছে, তার বৈধতা কবে আসছে? 1832 সালে লন্ডন চুক্তির মধ্য দিয়ে। তেমনি 1841-এ মিশর নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে, এবং সার্বিয়া, তোমরা একটু আগে ম্যাপে দেখলে সার্বিয়া, সেই সার্বিয়া নিজেকে স্বায়ত্ত শাসন বা এক ধরনের সেলফ রুল এটা দিচ্ছে। সে এখন পুরোপুরি আর তুরস্কের অধীনে নেই। তাহলে এই চেঞ্জগুলো যে আসছে, এই চেঞ্জগুলো কি দেখাচ্ছে? এই চেঞ্জগুলো দেখাচ্ছে তুর্কি সাম্রাজ্যবাদের পতন। আর যখনই তোমরা ইতিহাসের নিয়ম জানো যে যখনই একটা সেন্ট্রাল পাওয়ার পতনের অভিমুখে এগিয়ে যায়, কতগুলো টেরিটোরিয়াল পাওয়ার বা কতগুলো পেরিফেরিয়াল পাওয়ার তারা উঠে আসে। অর্থাৎ কেন্দ্র যখন দুর্বল হয়ে যায়, তখন তার আঞ্চলিক শক্তিগুলো আস্তে আস্তে মাথাচাড়া দেয়। ঠিক তেমনি এখানেও আমরা সেই জিনিসটাই দেখবো, যে যখন তুরস্কের মতো এত বড় একটা সাম্রাজ্য এত বছর ধরে রাজত্ব করার পর আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তখন অনেক ছোট ছোট রাষ্ট্র তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। এবার এই বলকান অঞ্চলের ভাগাভাগিতে অস্ট্রিয়া চলে আসলো, রাশিয়া চলে আসলো, হাঙ্গেরি যেটা ইতিমধ্যে স্বাধীন হয়ে গিয়েছে সেই এলাকা চলে আসলো। আর এর পরের স্টেপে চলে আসবে ইংল্যান্ড, ফ্রান্স। আর এই ইউরোপের বৃহৎ শক্তিবর্গের বলকান অঞ্চলে এই যে সন্নিবেশিত হওয়া, এটাই প্রথম বিশ্বযুদ্ধকে ডেকে আনবে।
এরপর আমরা দেখি এক একটি অঞ্চল ধরে। আমরা যদি এমনটা বলি যে নিকট প্রাচ্যে এই যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে তুরস্কের সাথে, এটার প্রথম সূচনা কোথায় হয়েছে? এটার প্রথম সূচনা হয়েছিল সার্বিয়াতে। সার্বিয়াতে কারা জর্জ বলে একজন নেতা, তিনি এই তুরস্কের বিরোধিতা করেছিলেন এবং তিনি এই পর্বে কিন্তু সার্বিয়াতে তুরস্ক বিরোধী মুভমেন্ট সেটা তিনি করেছিলেন। পরবর্তীতে তোমাদের আমি বললাম গ্রিস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই বলকান অঞ্চলে জাতীয়তাবাদী ভাবাবেগ গড়ে তোলার ক্ষেত্রে। কিভাবে না, প্রাচীন গ্রিস যেটা সভ্যতার লীলাক্ষেত্র নামে পরিচিত, সভ্যতার লীলাভূমি নামে পরিচিত, এবং এখানকার যে এথেন্স স্পার্টার মতো পলিস গুলো রয়েছে, সেই পলিস গুলো বিভিন্ন কারণে খ্যাত গণতন্ত্রের জন্য, জাতীয়তাবাদের জন্য। তাহলে সেই গ্রিসেই প্রথম বলকান এলাকার একটা জাতীয়তাবাদ সেটা দানা বাঁধছে। এটার সূচনা করেছিলেন সাংস্কৃতিক ক্ষেত্রে গ্রিক পণ্ডিত কোরেস এবং কবি রিগাস। এরা গ্রিসে এক ধরনের নবজাগরণ নিয়ে এসেছিলেন তাদের লেখাপত্রের মাধ্যমে, তাদের চিন্তা ভাবনা বক্তৃতার মধ্য দিয়ে। গ্রিক মানুষদের তারা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আজকে আমরা তুরস্কের অধীনে রয়েছি, কিন্তু আমাদের হেরিটেজ তো এই কথা বলে না, আমাদের হেরিটেজ তো তুরস্কের থেকেও আরো প্রাচীন, আমরা তো আরো ঐতিহ্যবাদী একটি দেশ। তাহলে কেন আজকে এই সিকম্যান অফ ইউরোপের অধীনে আমাদের থাকতে হবে? এই চিন্তা ভাবনা, এই আবেগকে কাজে লাগিয়ে এই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা কি করলেন? বিভিন্ন গুপ্ত সমিতি বা সিক্রেট সোসাইটি গড়ে তুলবেন। যেমন তোমরা ইতালিতে দেখেছো কার্বোনারির মতো গুপ্ত সমিতি, ঠিক তেমন ওই কার্বোনারি প্রতিষ্ঠার আগে গ্রিসে দেখো হেটারিয়া ফিলিকে বা বান্ধব সমিতি নামে একটি গুপ্ত সমিতি গড়ে উঠছে। এরকম একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল, কিন্তু তার মধ্যে হেটারিয়া ফিলিকে 1814 সালে গড়ে ওঠা একটি গুপ্ত সমিতি, এটা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। জেনে নেবে এই হেটারিয়া ফিলিকে এটা কে প্রতিষ্ঠা করে। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্কুপাস। হেটারিয়া ফিলিকের প্রতিষ্ঠাতা ছিলেন স্কুপাস, তিনি এটা প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি 1821 সাল নাগাদ আলেকজান্ডার ইপসিল্যান্টি তিনি এই হেটারিয়া ফিলিকে সংগঠনের মূল মাথা হয়ে ওঠেন। কে? এই আলেকজান্ডার ইপসিল্যান্টি। এবার গ্রিসের স্বাধীনতার লড়াইকে মূলত আমরা তিনটে ফেজে ভাগ করতে পারি। একেবারে শেষ দিকে যেটা 1827 থেকে 32-এর ফেজ, আমরা সেটা নিয়ে কথা বলবো, কারণ সেই ফেজেই গ্রিস নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ পৃথিবীর সামনে আসবে। গ্রিস যখন তুরস্কের সাথে লড়াইয়ের ময়দানে রয়েছে, তখন রাশিয়ার জার প্রথম নিকোলাস তিনি চাইছেন এই ব্যাপারটা ইন্টারফেয়ার করতে। কোন ব্যাপারটায়? এই গ্রিসের স্বাধীনতা যুদ্ধে। তার লক্ষ্য ছিল দুটো এলাকা, মোল্ডাভিয়া এবং ওয়ালাচিয়া, এই দুটো এলাকার উপর রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হোক। আর যুদ্ধ ছিল তার মাধ্যম। আর যুদ্ধের অজুহাত হিসেবে তিনি কি অজুহাত দিচ্ছেন? যে গ্রিসকে স্বাধীন করতে হবে, তাকে মুক্ত করতে হবে তুরস্কের কাছ থেকে। তো এই ব্যাপারটা মাথায় রেখে জার কি করলেন? তুরস্কের যে সুলতান দ্বিতীয় মাহমুদ, সেই দ্বিতীয় মাহমুদকে চিঠি পাঠালেন যে আপনারা গ্রিসকে স্বাধীন করুন, না হলে কিন্তু
আমি মাঠে ময়দানে নামতে রেডি আছি, আমার সেনারা কিন্তু যে কোনো মোমেন্টে আক্রমণ করতে শুরু করে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন রাশিয়া বলকান এরিয়ায় ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, তখন একদম অ্যালার্ম ক্লকের মতো বার্তা চলে গেল কার কাছে? ইংল্যান্ডের কাছে, ফ্রান্সের কাছে। কারণ ইংল্যান্ড এবং ফ্রান্স কখনোই চায় না বলকান রিজিয়নের মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হোক। আর তাই ইংল্যান্ড ফ্রান্স তখন দৌড়ে আসলো এবং এসে একটা চুক্তি 1827 সালে স্বাক্ষর করলো, যে চুক্তির মধ্য দিয়ে গ্রিসের স্বায়ত্তশাসন মেনে নেওয়া হলো, হোম রুল মেনে নেওয়া হলো, স্বায়ত্তশাসন। এরপরেও আবার গ্রিসের লড়াই শুরু হলো। গ্রিস বলছে আমরা কোনোভাবে স্বায়ত্তশাসনে সন্তুষ্ট নই, আমরা পুরোপুরি কমপ্লিট স্বাধীনতা চাই। 1829 সালে অ্যাড্রিনোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়, যে অ্যাড্রিনোপোলের সন্ধিতে তুরস্ক এবং রাশিয়া এই দুজনের মধ্যে এই সন্ধি হচ্ছে। এই সন্ধিতে তুরস্ক কিন্তু আবার বলছে যে আমরা গ্রিসের স্বায়ত্তশাসন মেনে নেব। আর রাশিয়া যে দুটো এলাকা চাইছিল, মোল্ডাভিয়া, ওয়ালাচিয়া, সেটাও রাশিয়াকে দিয়ে দিচ্ছে তুরস্ক, যে আপনি ওই দুটো এলাকা নিয়ে শান্ত থাকুন। আর যে দানিউব প্রণালীর কথা আমরা বলছি বারবার, দানিউব প্রণালীর ওপর রাশিয়া তার কর্তৃত্ব মেনে নিচ্ছে কে? তুরস্ক। এটার পরেও কিন্তু গ্রিক ন্যাশনালিজম সন্তুষ্ট হলো না, যে আমরা কোনোভাবেই শুধুমাত্র হোম রুল চাই না। কারণ আজকে আমাদের হোম রুল দিয়েছো, স্বায়ত্তশাসন দিয়েছো, কালকে এটা কেড়ে নেবে। তাই আমরা এবার পুরোপুরি মুক্তি চাই। আর সেই মুক্তি নিয়ে আসলো লন্ডন চুক্তি 1832। এই লন্ডন চুক্তি স্বাক্ষরের পেছনেও কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের চাপ রয়েছে। ইংল্যান্ড ফ্রান্স ওই মোল্ডাভিয়া, ওয়ালাচিয়ার উপর রাশিয়ার যে কর্তৃত্ব, সেটা কখনোই মেনে নিতে পারছে না। তাই গ্রিস স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে 1832 আত্মপ্রকাশ করছে এই লন্ডনের চুক্তির মধ্য দিয়ে। তো এই পুরো জায়গাটা পিপিটিতেও আছে, তোমরা একবার জাস্ট একটু দেখে নেবে। এবার আমরা আমাদের নেক্সট একটা টপিকে আসি, ক্রিমিয়ার যুদ্ধ। যে ক্রিমিয়ার যুদ্ধ পূর্বাঞ্চলীয় সমস্যার একটা গুরুত্বপূর্ণ দিক। এটাকে ওয়াটারশেড অফ ইউরোপিয়ান সিভিলাইজেশনও বলা হয়, ইউরোপীয় সভ্যতার জলবিভাজিকা, ইউরোপীয় সভ্যতার জলবিভাজিকা বলা হয়। এবং 1853 সাল নাগাদ, 1853 সালের অক্টোবর মাসে এই ক্রিমিয়া যুদ্ধ শুরু হয়েছিল, যেটা 1856 সালের মার্চ মাস পর্যন্ত চলেছে। এই ক্রিমিয়ার যুদ্ধ এর পেছনে বহু রকম কারণ আছে, কিন্তু একটা বিষয় এটার মেন, সেটা হচ্ছে প্রাধান্য প্রতিষ্ঠা। কি ইউরোপীয় দেশ, কি রাশিয়া, কি তুরস্ক, সবাই চাইছে প্রাধান্য প্রতিষ্ঠা করতে। আর সেই প্রাধান্য প্রতিষ্ঠাই একটা ভয়ানক যুদ্ধ ইউরোপের বুকে ডেকে আনছে। আর এই ক্রিমিয়ার যুদ্ধ ধরেই আমরা আরেকজনকে চিনতে পাবো বিশ্বের ইতিহাসে, যাকে বলা হচ্ছে লেডি উইথ ল্যাম্প। কাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প? তাকেও আমরা চিনতে পাবো এই ক্রিমিয়ার যুদ্ধের মধ্য দিয়ে। তো লেডি উইথ ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। আমরা তার কন্ট্রিবিউশনের প্রসঙ্গে আসব। তো একদম আপাতভাবে একটা সাধারণ কারণকে বলা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ, আর সেটা কি? গ্রাটো বলে, জেরুজালেমের গ্রাটো বলে একটি গির্জা ছিল। সেই গির্জার যে চাবি, সেটা রোমান যাজকদের হাতে থাকবে নাকি গ্রিক যাজকদের হাতে থাকবে, এই নিয়ে লড়াই। রোমান যাজককে সাপোর্ট করলো ফ্রান্স, গ্রিক যাজককে সাপোর্ট করলো রাশিয়া। শুরু হয়ে গেল লড়াই। মনে হবে এই কি কারণে? একটা চাবির জন্য লড়াই।
কিন্তু চাবি ছিল একটা বাহানা, এর প্রেক্ষাপটটা ছিল আরো গভীর। দেখো, মোল্ডাভিয়া এবং ওয়ালাচিয়ার ওপর রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। একটা সময় মোল্ডাভিয়া ওয়ালাচিয়া তুরস্কের কাছে ছিল, তখন ইংল্যান্ড ফ্রান্সের কোনো যায় আসছিল না। কিন্তু যখনই সেটা রাশিয়ার কাছে গেল, তখন ইংল্যান্ড ফ্রান্স নড়ে চড়ে বসেছে। এই সময় তুরস্ককে সাপোর্ট করার জন্য ইংল্যান্ড ফ্রান্স দৌড়ে আসলো যে তুমি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করো এবং তোমার পেছনে আমরা আছি। শুধুমাত্র ইংল্যান্ড ফ্রান্স তুরস্কের সাপোর্টে এলো না, তার সাথে আরেকটি কান্ট্রি এসছিল, আরেকটি অঞ্চল এসছিল, যার কথা আমরা ইতালিয়ান ইউনিফিকেশনে পড়ে এসছি। বলতে পারবে কোন অঞ্চলটি এসছিল? ইতালির যে 8খানা বড় বড় টুকরের কথা আমরা পড়েছি, তার মধ্যে কোন টুকরোটি, কোন অঞ্চলটি এই সময় তুরস্কের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল? বলো। অস্ট্রিয়া নয়, অস্ট্রিয়া নয়, পিডমন্ট সার্ডিনিয়া। ভেরি গুড, যারা পিডমন্ট সার্ডিনিয়া বলেছো কারেক্ট আছে, ঠিক আছে, পিডমন্ট সার্ডিনিয়া। আমি তোমাদের ইতালিয়ান ইউনিফিকেশনেও বলেছিলাম যে ক্যাভুর চেয়েছিলেন ইতালির ঐক্য আন্দোলনকে একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে, নেতাদের কাছে গুরুত্বপূর্ণ করতে, আর সেটার একটা মাধ্যম হয়ে উঠেছিল এই ক্রিমিয়ার যুদ্ধ। তিনি জানতেন এই যুদ্ধে ইংল্যান্ড, তুরস্ক, ফ্রান্স এই জোটটা জিতবে, এবং একটা আত্মবিশ্বাস থেকেই তিনি সেই জোটে যুক্ত হলেন। এবং বিজয়ের পর আমি তোমাদের বলেছিলাম যে যখন প্যারিসে কনফারেন্স হচ্ছে, তখন ক্যাভুর সেখানে আমন্ত্রিত হন, সেখানে যান, সেখানে গিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি ইংল্যান্ডকে, ফ্রান্সকে জানান যে কিভাবে দেখুন এরা আমাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছে। ফলে একদিকে রাশিয়া, অন্যদিকে তুরস্ক, ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট সার্ডিনিয়া, এই যে লড়াই, সেই লড়াই হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ, ঠিক আছে। এবং সেই ক্রিমিয়ার যুদ্ধে বহু যুদ্ধ হয়েছে। যুদ্ধগুলোর নাম তোমাদের অত মনে রাখতে হবে না। এই ক্রিমিয়ার যুদ্ধের ভেতরেও অনেক ছোট ছোট যুদ্ধ, যেমন বালাক্লাভার যুদ্ধ, ইনকারম্যানের যুদ্ধ, এরকম বহু যুদ্ধ হয়েছে, এবং সেই যুদ্ধগুলোয় রাশিয়া পরাজিত হয়েছে। অ্যাট লাস্ট রাশিয়া পরাজিত হয়েছে। পরাজিত রাশিয়ার তদানীন্তন জার ছিলেন, শাসক ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। রাশিয়া পরাজিত হয়ে 1856 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি স্বাক্ষর করে, আর সেই প্যারিসের সন্ধির মাধ্যমে কিন্তু ক্রিমিয়া যুদ্ধ শেষ হয়। তো ক্রিমিয়ার যুদ্ধে তাহলে ওই গ্রাটোর যে ঘটনা, গ্রাটোর গির্জার যে চাবি নিয়ে লড়াই, সেটা জাস্ট একটা মুখোশ। আসল মুখটা ছিল কর্তৃত্ব প্রতিষ্ঠা। রাশিয়াও কর্তৃত্ব রাখবে না, ইউরোপীয় শক্তি কর্তৃত্ব রাখবে, এই লড়াই আমরা ক্রিমিয়াতে দেখেছি। তো ক্রিমিয়ার লড়াইকে অনেকে বলছেন যেটা কবরের চাবিকাঠি নিয়ে ধর্মযাজকদের মধ্যে একটা যুদ্ধ। কিন্তু যে কারণেই যুদ্ধ হোক না কেন, ক্রিমিয়ার যুদ্ধের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম। ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব আমরা যদি দেখি, দেখো প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলেছিল। শেষ পর্যন্ত রাশিয়া এই যুদ্ধে হেরে যায়, এবং এই যুদ্ধের ফলে কতগুলো পরিবর্তন প্যারিসের সন্ধিতে আসছে। 1856 প্যারিসের সন্ধি অনুসারে কৃষ্ণ সাগর অঞ্চল, যেটাকে নিয়ে এতদিন পর্যন্ত লড়াই চলছে, সেই কৃষ্ণ সাগরকে একটা নিরপেক্ষ অঞ্চল বা নিউট্রাল এরিয়া বলে ঘোষণা করে দেওয়া হয়। ব্যবসায়িক প্রয়োজনে যে কোনো জাতি, যে কোনো দেশ এই কৃষ্ণ সাগরকে ব্যবহার করতে পারবে। তুরস্ক আর রাশিয়ার মধ্যে জাহাজ চলাচল বন্ধ করা হয়।
মোলদাভিয়া ওয়ালাচিয়া রাশিয়া তুরস্ককে ফিরিয়ে দেয়, আর রাশিয়া প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে সে কিন্তু কোনো আক্রমণ তুরস্কের ওপর করবে না, তুরস্কের সার্বভৌমত্ব, তুরস্কের অখণ্ডতা এটা রাশিয়া রক্ষা করবে। ফলে ক্রিমিয়ার যুদ্ধ রাশিয়াকে একটা বড় ধাক্কা দিল। রাশিয়ার জারতন্ত্র, তার যে দুর্বলতা, তার যে অক্ষমতা, সেটা প্রমাণিত হলো। আমরা যে কথাগুলো আজকে তুরস্ক সম্পর্কে বলছি, রাশিয়া সম্পর্কে যেদিন আমরা আলোচনা করব, এই একই কথা কিন্তু রাশিয়ার জন্য প্রযোজ্য। রাশিয়াও কিন্তু এই আসিয়া রাজিম পুরাতনতন্ত্রকে আঁকড়ে থেকেছে। রাশিয়াতেও কিন্তু কোন রকম জাতীয়তাবাদ, প্রগতিবাদ এগুলো ছিল না। এজন্যই জারতন্ত্রকে উপড়ে ফেলে দিয়ে রাশিয়া নভেম্বর বিপ্লবের মাধ্যমে সাম্যবাদকে ডেকে এনেছিল। ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসে আরেকটি পরিবর্তন ঘটালো, সেটাও তোমরা খেয়াল রাখবে। এই যে মোলদাভিয়া ওয়ালাচিয়া রাশিয়ার কাছ থেকে তুরস্ক আবার নিয়ে নিচ্ছে, এরপর তুরস্ক কিন্তু একে ধরে রাখতে পারছে না। কারণ একবার তাদের মধ্যে এই যে বিপ্লবী ভাবাবেগ ঢুকে গেছে, তারা একবার বেহাত হয়ে অন্য দেশের কাছে চলে গেছে। এবং ইভেন এখানে একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে, এই মোলডাভিয়া ওয়ালাচিয়াতে স্লাভ জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। স্লাভ জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। আর রাশিয়াতেও স্লাভ গোষ্ঠীর একটা বিরাট মেজরিটি ছিল। ফলে রাশিয়ার কাছে যখন তারা গিয়েছিল, তারা কিন্তু অনেকটা ওই একটা হোমলি অ্যাটমসফিয়ার পেয়েছিল। তাদের মনে হচ্ছিল এ তো আমাদের পরিবার, এ তো বিদেশ নয়, কারণ ওখানে তো আমার জাতিগোষ্ঠীর লোকই থাকে। তাহলে এই ভাবাবেগটা যখন আবার তুমি তুরস্কের কাছে ফিরিয়ে দেবে, তখন কি হবে? এই ভাবাবেগটা কি সম্পূর্ণ মুছে যাবে? কখনোই নয়, কখনোই কিন্তু মুছবে না এই ভাবাবেগ। এটা মনের মধ্যে থেকে যাবে। আর সে কারণেই এরা আর কিন্তু তুরস্কের সঙ্গে মনে প্রাণে যুক্ত হলো না। 1862 সাল মোলডাভিয়া ওয়ালাচিয়া এই দুটো এলাকা এক হয়ে গেল, জন্ম নিল রোমানিয়া, নতুন একটি দেশ। ক্রিমিয়া যুদ্ধের পরবর্তীকালে 1862 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ রোমানিয়া রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে, এই রোমানিয়ার জন্ম কিন্তু বলকান জাতীয়তাবাদের একটা সাকসেস এবং তুর্কি সাম্রাজ্যবাদের একটা ফেলিওর আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো লর্ড ক্রোমার তাই বলছেন যে এই ক্রিমিয়ার যুদ্ধ, যেটাকে অনেকে কবরের চাবিকাঠি নিয়ে যুদ্ধ বলছেন, সেটা আসলে ছিল জলবিভাজিকা। সেটা অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা এখানে করেছিল। ঠিক আছে, আচ্ছা, এই ক্রিমিয়ার যুদ্ধেই আমরা লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটেঙ্গেল কেও পাই। 1854 সালে তিনি ক্রিমিয়াতে যারা আহত সেনা, সেই সেনাদের ব্যারাকে পৌঁছন, তাদের সেবা শুশ্রূষা করেন এবং সেই ব্যারাককেই তিনি একটি হাসপাতালের রূপ দেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি এদের সেবা শুশ্রূষা করে অনেকের জীবন তিনি ফিরিয়ে দিয়েছিলেন তার সেবা শুশ্রূষার দ্বারা। এই জন্য নার্সিং এর ইতিহাসে এখনো কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেল তিনি একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে খ্যাত। তোমরা কি বলতে পারবে যে এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল একটি উপাধি পেয়েছিলেন, যে উপাধির নাম অনুযায়ী আজও কিন্তু সারা বিশ্বে একটি সোসাইটি, একটি প্রতিষ্ঠান বিলং করে, যে প্রতিষ্ঠান সরাসরি কিন্তু এই ফ্লোরেন্স নাইটেঙ্গেলের সাথে যুক্ত। একটা উপাধি তিনি পেয়েছিলেন। কি উপাধিটা? এই যে ক্রিমিয়ার যুদ্ধে তিনি এত কাজ করলেন, সেবা করলেন, তার বিনিময়ে একটি উপাধি তিনি পেয়েছিলেন। বলতো কি উপাধি পেয়েছিলেন তিনি? তোমরা এখনো দেখবে রেড ক্রস সোসাইটি, তিনি রেড ক্রস উপাধি পেয়েছিলেন। এবং বহু জায়গায় আজও পৃথিবীতে এই রেড ক্রস সোসাইটি রয়েছে।
এরা কি করে? এরাও কিন্তু মানুষের সেবা শুশ্রূষা, ব্লাড ডোনেশন, এই কাজগুলো করে। এবং তার জন্মদিন পালন করা হয় ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে বুলগেরিয়ান প্রবলেম। বুলগেরিয়াতেও এই তুরস্কের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুলগেরিয়ার মানুষ ক্ষিপ্ত হয়েছিল। সুলতান আব্দুল হামিদের সময়কালে বুলগেরিয়ার মানুষ তারা আন্দোলনের নামে, বিশেষত বুলগেরিয়ার কৃষক সম্প্রদায় 1876 সালে তারা বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিল। এবার বুলগেরিয়ার একটা বড় সংখ্যক জনগণ তারা খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা খ্রিস্টান। তাদের উপর আক্রমণ করেছিল ইসলাম ধর্মাবলম্বী সেনারা। প্রায় 18,000 তুর্কি সেনা তাদের উপর হামলা করে এবং এর ফলে 12,000 বুলগেরিয়ার নাগরিকদের বলা হয় বুলগার, সেই বুলগাররা মারা যায়। এই মারা যাওয়ার প্রতিবাদে কিন্তু শুধুমাত্র বুলগেরিয়ার জনগণ ক্ষিপ্ত হয় সেটা নয়, গোটা ইউরোপের যারা খ্রিস্টান কমিউনিটি তারাও কিন্তু ক্ষিপ্ত হয়েছিল, প্রতিবাদের ঝড় উঠেছিল। এবং এই সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর কাউন্ট আন্দ্রাসি একটি নোট পাঠালেন। কাকে? তুরস্কের সুলতান আব্দুল হামিদ। সেই নোটে 1876 পাঠানো সেই নোটে বলা হলো যে আপনি এই যে কাজ করছেন, খ্রিস্টানদের মারছেন, এটা একেবারে অনুচিত হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আপনি যদি আপনার রাজ্যকে বাঁচাতে চান, আপনার দেশকে বাঁচাতে চান, তাহলে অবিলম্বে কিছু উদারপন্থী সংস্কার করুন, রিফর্ম আনুন। কিন্তু তোমাদের আমি আগেই বলেছি, তুরস্ক যাই হয়ে যাক, তুরস্ক কিন্তু কোনো রিফর্মিস্ট অ্যাপ্রোচ নিত না বা নেবেও না। তাহলে অ্যান্ড্রাসি এই নোট পাঠালেন, কিন্তু সেই অ্যান্ড্রাসি নোট যখন ব্যর্থ হয়ে গেল, তখন ইউরোপের মহাশক্তিগুলো তারা বাধ্য হয়ে বুলগেরিয়ার ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করলো। এবং এ কাজে সব থেকে এগিয়ে আসলেন তিনি রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। দেখো, একদিকে ক্রিমিয়ার যুদ্ধে হারার পর থেকে এই জারতন্ত্র নিজের মান সম্মান বাঁচানোর লড়াইয়ে লিপ্ত হয়েছিল। তাদের একটা সাকসেস চাই জারতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে। তো তারা ভেবেছিল বুলগেরিয়া তাদের জন্য এই সাকসেস পয়েন্ট হয়ে উঠবে। দ্বিতীয় আলেকজান্ডার একদম ঘোষণাই করছেন যে বুলগেরিয়া হত্যাকাণ্ডের পর রাশিয়ার উদাসীন থাকতে পারে না। যদি ইউরোপ এ বিষয়ে উদাসীন থাকে, তাহলে রাশিয়া একাই কিন্তু মাঠে নামবে, একাই অন্যায়ের প্রতিবিধান করবে। তোমরা একটু মনে করে দেখো, মেটার্নিক সিস্টেমের সময় তোমরা পড়েছিলে পবিত্র চুক্তির কথা, হলি অ্যালায়েন্সের কথা। রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার একটা প্রপোজাল দিয়েছিলেন হলি অ্যালায়েন্সে, যে আমরা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, আমাদের মধ্যে একটা জোট তৈরি হোক যার ভিত্তি হবে খ্রিস্টান ধর্মের সৌভ্রাতৃত্ব। এই প্রস্তাব দেওয়া হয়েছিল এইসব। তো এখানেও কিন্তু দেখো, ওই খ্রিস্টানিটি এদেরকে ইউনাইট করছে। রাশিয়া ইউরোপকে আহ্বান করছে যে আপনারা এগিয়ে আসুন, তাহলে আমি একাই লড়ে নেব। শেষ পর্যন্ত রাশিয়া 1877 সালে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে তুরস্ক একেবারে কোণঠাসা হয়ে যায়। রাশিয়ার জারতন্ত্র এবার কিন্তু যে সাকসেসটা খুঁজছিল ক্রিমিয়ার যুদ্ধের পর, বুলগেরিয়া তাকে সেই সাকসেস এনে দিল, সেই সাফল্য এনে দিল। তুর্কির সুলতানের সাথে রাশিয়া স্বাক্ষর করলো ট্রিটি অফ সান স্টিফানোর সন্ধি 1878। এটা সালটা কিন্তু জিজ্ঞেস করে, সান স্টিফানের সন্ধি কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। খেয়াল রাখবে, সান স্টিফানের সন্ধি 1878 সালে হয়েছিল রাশিয়ার সঙ্গে কার? তুরস্কের। ওকে, এই সন্ধির মাধ্যমে উভয়ের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের
অবসান ঘটল। এবার এই সন্ধির কিছু গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সেগুলো আমাদের একটু দেখতে হবে। সান স্টিফানের সন্ধির দ্বারা কি কি স্থির হচ্ছে সেটা যদি দেখো, রোমানিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো এরা স্বাধীনতা পাবে এবং এদের স্বাধীনতাকে তুরস্ক স্বীকৃতি দেবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা, তিনটে নতুন বলকান রাজ্য তারা স্বাধীন হচ্ছে। দেখো, ইতিপূর্বে রোমানিয়া গঠিত হয়েছিল, সেই রোমানিয়াকে তুরস্ক কিন্তু তখনও স্বীকৃতি দেয়নি। রাশিয়া এখানে ফোর্স করছে তুরস্ককে সেই স্বীকৃতি তোমায় দিতে হবে। দানিউব নদী থেকে এজিয়ান সাগর পর্যন্ত যে ভূভাগ, সেই ভূভাগ নিয়ে বুলগেরিয়া রাজ্য গঠিত হবে। তোমরা আরেকবার একটু ম্যাপটা দেখে রাখো, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ইজিয়ান সি, এই এলাকাটা হচ্ছে ইজিয়ান সি। এই ইজিয়ান সি থেকে একেবারে এই অ্যাড্রিয়াটিক পর্যন্ত এলাকা, এই দীর্ঘ এলাকার ওপর কিন্তু বুলগেরিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তোমরা ম্যাপে এই ছোট্ট বুলগেরিয়াকে দেখছো, এটা কিন্তু পরবর্তীকালের বুলগেরিয়া। ফলে এই বুলগেরিয়াকে এখন নতুন তুরস্ক বানিয়ে দেওয়া হচ্ছে এবং এই ছোট ছোট সার্বিয়া বা অন্যান্য যে দেশগুলো আছে তার উপর ওই বুলগেরিয়ার কর্তৃত্বকে কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে। বসনিয়া হার্জেগোভিনা খ্রিস্টান গভর্নরের অধীনে স্বায়ত্তশাসন লাভ করবে। ফলে বসনিয়া হার্জেগোভিনাকে হোম রুল দিয়ে দেওয়া হচ্ছে। তুরস্কের কিছু কিছু এলাকা যেমন কায়াস, বাটুম, বেসারাবিয়া, এই এলাকাগুলো রাশিয়া লাভ করবে। দানিউব অঞ্চলে তুরস্কের দুর্গগুলোকে ভেঙে ফেলা হবে। আর্মেনিয়াতে তুর্কি সুলতান সংস্কার করবেন। আর এই যে লড়াই রাশিয়া লড়লো, এর জন্য যে ক্ষতিপূরণ, সেটাও কিন্তু তুরস্ককে মেটাতে হবে। সান স্টিফানের সন্ধিতে এই কথাগুলো বলা হচ্ছে। যদি তোমায় জিজ্ঞেস করে যে বৃহৎ বুলগেরিয়া রাজ্য এর গঠনের কথা কোন সন্ধিতে বলা হচ্ছে, এটা অবশ্যই সান স্টিফান 1878। বা সান স্টিফানের সন্ধিতে কোন রাজ্যগুলোর স্বাধীনতা মেনে নেওয়া হচ্ছে? তিনটে রাজ্য, রোমানিয়া, সার্বিয়া এবং মন্টেনিগ্রো, এদের স্বাধীনতা মেনে নেওয়া হচ্ছে। আর বসনিয়া হার্জেগোভিনার সেলফ রুল বা স্বায়ত্ত শাসন মেনে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু দেখো, রাশিয়া তুরস্কের সাথে একটা চুক্তি সই করেছে। সেই চুক্তির মাধ্যমে কিছু দেশ স্বাধীন হয়েছে, কিছু দেশ নিউট্রাল রয়েছে। দার্দানলিস প্রণালী, ইজিয়ান সাগর, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। ফলে বিচলিত হয়ে পড়বে ইংল্যান্ড এবং ফ্রান্স। যখন যখন রাশিয়া এই এলাকার ওপর আধিপত্য বিস্তার করেছে, তখন তখন কিন্তু আমরা কি দেখছি, ইংল্যান্ড, ফ্রান্স বিচলিত হয়ে যাচ্ছে, তারা ছুটে আসছে। এবারও তারা ছুটে আসবে এবং ছুটে এসে দাবি জানাবে যে এই সান স্টিফানের সন্ধিটা ঠিক নেই, এটা কিছু পরিবর্তন করো, এটা কিছু চেঞ্জ করো। কি চেঞ্জ? এবার ইংল্যান্ড, ফ্রান্স রাশিয়াকে বলছে যে তুমি তোমার সুবিধার জন্য তো এগুলো করেছো, এবার একটু আমাদের সুবিধার জন্য কথা ভাবো। এবং সেটা ভাবতে গিয়েই আর একটা কনফারেন্স ডাকা হচ্ছে, সেটা হচ্ছে বার্লিন কনফারেন্স। 1878 খ্রিস্টাব্দে বার্লিন শহরে, জার্মানি, সেখানে বার্লিন কনফারেন্স আহত হচ্ছে। এবং এই বার্লিন কনফারেন্স বা বার্লিন কংগ্রেসে সভাপতি কে ছিলেন? ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে, বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিসমার্ক। বিসমার্ক ছিলেন বার্লিন কংগ্রেসের সভাপতি। এখানে আমাদের একটু জার্মানির যে ইতিহাস, সেটা আবার একটু নজরে আনতে হবে। দেখো, জার্মানিতে সেডানের যুদ্ধ 1870, তারপরে যে ঐক্যবদ্ধ জার্মানির প্রতিষ্ঠা হলো, সেখানে কাইজার প্রথম উইলিয়াম, তিনি জার্মানির সম্রাট হয়েছিলেন। আর তার চ্যান্সেলর কে ছিলেন? বিসমার্ক ছিলেন। 1870 থেকে 1890 পর্যন্ত এই সময়কালকে আমরা বিসমার্কের যুগ বলি। এই পর্বে বিসমার্ক কিন্তু
একটা নিউট্রালিটি বজায় রেখে পুরো কাজটা করছেন। তার লক্ষ্য ছিল যে ফ্রান্স, যেটা জার্মানির চিরশত্রু, যাকে হারিয়ে জার্মানি একটি নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে, সেই ফ্রান্সকে ইউরোপে আমার বন্ধুহীন রাখতে হবে। এই জন্য ফ্রান্সের যারা বন্ধু তাদের সঙ্গে আমি জোট করব, মানে জার্মানি জোট করব। এই নীতিতে বিসমার্ক চলেছিল। বিসমার্ক ঘোষণা করেছিল যে জার্মানি একটা পরিতৃপ্ত দেশ, এরা নতুন করে ভূমি বিস্তার করার দরকার নেই, এরা নতুন করে সাম্রাজ্যবাদের দরকার নেই। এখন যেটুকু আমাদের আছে সেটাকে আমার কনসলিডেট করতে হবে, সেটুকুকে আমার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই জন্য বিসমার্কের সময়কালে বিসমার্ক কি করছে, ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তি করছে, একটা চুক্তি ব্যবস্থার উত্থান বিসমার্ক করছে। জোট ব্যবস্থা বিসমার্কের সময়কালে ইউরোপে গড়ে উঠছে। কিন্তু এই পুরো সিনারিও বদলে যাবে, আমরা পরবর্তীতে দেখবো 1890 সালে যখন বিসমার্ক চলে যাবেন এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানির নতুন সম্রাট হবে। তো এই জোট ব্যবস্থার স্বার্থেই কিন্তু দেখো বিসমার্ক 1878-এর 16 জুন বার্লিন শহরে এই কনফারেন্সটা ডাকলেন। বলা হলো এই কনফারেন্সে আমরা বলকান জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব, কিন্তু তার লক্ষ্য শুধুমাত্র বলকান জাতীয়তাবাদ ছিল না, তার লক্ষ্য ছিল ফ্রান্সের অগ্রগতিকে প্রতিহত করা, ফ্রান্সকে মিত্রহীন অবস্থায় রেখে দেওয়া। আমরা আফ্রিকান স্ক্র্যাম্বল পড়তে গিয়েও কিন্তু এই বার্লিন সন্ধির কথা পেয়েছি। তো 1878-এর 13 জুলাই যে বার্লিন সন্ধি, সেই বার্লিন সন্ধিতে সার্বিয়া, রোমানিয়া, মন্টেনিগ্রো এগুলোর স্বাধীনতাকে স্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে কায়াস, বাটুম, বেসারাবিয়া, আর্মেনিয়া এগুলোর একটা অংশ রাশিয়া পাবে, আর বাকি অংশটা কি হবে? বাকি অংশগুলোকে কিন্তু ওই তুরস্কের অধীনেই রেখে দেওয়া হচ্ছে। বেসারাবিয়া হারানোর ক্ষতিপূরণ হিসেবে রোমানিয়ার একটা অংশ রাশিয়া পাচ্ছে, এই তুরস্ক পাচ্ছে। আর বসনিয়া হার্জেগোভিনা, যেটাকে আগে কি বলা হয়েছিল, আগের চুক্তিতে সান স্টিফানের সন্ধিতে বলা হয়েছিল যে বসনিয়া হার্জেগোভিনাতে স্বায়ত্তশাসন থাকবে, হোম রুল থাকবে, কিন্তু এখন বলা হচ্ছে বসনিয়া হার্জেগোভিনাতে অস্ট্রিয়া শাসন করবে। দেখো কিভাবে ক্ষমতার রদবদল ঘটে, এখন বলা হচ্ছে অস্ট্রিয়া শাসন করছে। ওকে, এবং তোমরা খেয়াল রাখবে 1878 খ্রিস্টাব্দের এই যে বার্লিন সম্মেলন, যেখানে বার্লিনের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে, সেই সম্মেলনের সভাপতি বিসমার্ক নিজেকে সৎ দালাল বলে উল্লেখ করছে, সৎ দালাল বা অনেস্ট ব্রোকার। কেন এ কথা তিনি বলছেন? কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধের কজেসের মধ্যেই দেখব যে 1873 সাল নাগাদ জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়া এদের মধ্যে যে 3 সম্রাটের চুক্তি বা ড্রেইকাইজার বুন্ড করে উঠবে, সেই ড্রেইকাইজার বুন্ড যাতে ভেঙে না যায় সেই জন্য জার্মানি একদিকে অস্ট্রিয়ার পক্ষ নিচ্ছে, অন্যদিকে রাশিয়ারও পক্ষ নিচ্ছে। একদম বিসমার্ক বলছেন আমি তো নিউট্রাল, আমি কারোর দলেই নেই, কিন্তু আমি সবার দলেই আছি। তাই তিনি নিজেকে সৎ দালাল বলে নিজেই উল্লেখ করছেন, নিজের স্বচ্ছ নিরপেক্ষ একটা ভাবমূর্তি ইউরোপীয় রাষ্ট্রনেতাদের সামনে দেখানোর জন্য। ওকে, তাহলে এখানে কিন্তু বুঝতে হবে যে কেন তিনি সৎ দালাল বলছেন, কারণ তার মনে ভয় ছিল 1873 খ্রিস্টাব্দে যে ডেইকাইজার বুন করতে হয়েছে সেটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, তাহলে বার্লিনের সন্ধিতে এগুলো বলা হচ্ছে। আরেকটা কাজ বার্লিনের সন্ধি করেছিল, সেটা বুলগেরিয়া রাজ্যকে 3টে টুকরো করে দেয়। দেখো সান স্টিফানে কি বলা হলো, সান স্টিফানের সন্ধিতে বলা হচ্ছে বৃহৎ বুলগেরিয়া রাজ্য গঠনের কথা, কিন্তু তারপরে সেই সান স্টিফানকে রেকটিফাই করে যখন বার্লিন সন্ধি এলো, তখন সেই বার্লিন সন্ধিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বুলগেরিয়া রাজ্যকে
তিনটে টুকরে ভাগ বাটোয়ারা করার কথা। একটা টুকরো হবে ম্যাসিডোনিয়া, সেই ম্যাসিডোনিয়াকে তারা চাইছে তুরস্কের অধীনে রেখে দাও। একটা হবে রুমানিয়া, সেই রুমানিয়াকে চাইছে সেলফ রুলে রেখে দাও। আর এই দুটো অংশ বাদ দেওয়ার পর যে বুলগেরিয়াটা বাঁচবে সেটাকে নিয়ে, অবশিষ্ট বুলগেরিয়াকে নিয়ে একটা বুলগেরিয়া রাজ্যকে তৈরি করো, যেখানে নাগরিকরা যাকে চাইবে সে শাসক হবে এবং সেভাবে শাসন করবে। তো এই বার্লিনের সন্ধি যখন স্বাক্ষর হয়ে গেল ইউরোপীয় নেতাদের সঙ্গে, তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন ডিসরেইলি। এই ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিসরেইলি বার্লিন সন্ধি স্বাক্ষরের পর খুব উৎফুল্ল হন, খুশি হন এবং তিনি গর্ব করে দাবি করেন যে আমরা সম্মানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছি, পিস উইথ রেসপেক্ট, সম্মানের সঙ্গে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি। আরো তিনি আরেকটা কমেন্ট করলেন, তিনি বললেন যে ইউরোপের মানচিত্রে এই যে সিক ম্যান অফ ইউরোপ বা রোগগ্রস্ত তুরস্ক, তার অস্তিত্বকে আমরা বজায় রাখতে সমর্থ হয়েছি। অর্থাৎ বার্লিন সন্ধি কিন্তু তুরস্ককে সেফগার্ড করার একটা মাধ্যম। রাশিয়ার হাতে পরাজয়ের পর তুরস্কের যে দশা হয়েছিল তাতে প্রশ্ন উঠেছিল যে তুর্কি সাম্রাজ্য আর কতদিন টিকবে, কারণ রাশিয়া তো এর বেশিরভাগ এটা ক্যাপচার করে নিয়েছে, আর তো এর বেশি দিন টেকার অবস্থা নেই। তো এই পর্যায়ে দাঁড়িয়ে রাশিয়ার হাত থেকে তুরস্ককে সেভ করতে এগিয়ে আসলো ইংল্যান্ড ফ্রান্স, কারণ তারা চেয়েছে যে এই দুটো বড় বড় শক্তি, একদিকে ইংল্যান্ড ফ্রান্স, অন্যদিকে রাশিয়া, এদের মাঝখানে একটা বাফার ল্যান্ড হিসেবে আমরা যদি তুরস্ককে রেখে দিতে পারি তাহলে বেশ ভালোই। তো এখানে এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিসরেইলি যে কমেন্ট গুলো করেছে, দুটো কমেন্টের কথা আমি অলরেডি বলেছি, সম্মানের সঙ্গে শান্তি, আর একটা হচ্ছে যে আমরা ইউরোপীয় মানচিত্রে তুরস্ককে বাঁচিয়ে রাখলাম বা তার অস্তিত্বকে টিকিয়ে রাখলাম। কিন্তু ইতিহাসবিদ এজেপি টেলর তার অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই বইতে এজেপি টেলর দেখাচ্ছেন যে বার্লিনের সন্ধি যতটা লাভজনক ছিল তার থেকে অনেক বেশি হানিকর ছিল, কারণ ইউরোপের ইতিহাসে আরো 4টি নতুন লড়াই বা নতুন সংঘাত, সেই সংঘাতের জন্ম দিয়েছিল এই বার্লিনের সন্ধি। এখানে দেখো সান স্টিফানের সন্ধিতে যে 3টে ভাগে ভাগ করা হলো, সেই ভাগ পরবর্তীতে রেক্টিফাই হয়ে কি কি নতুন সৃষ্টি হয়েছিল সেটা এখানে দেওয়া আছে, একবার তোমরা পড়ে নেবে। একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হলো, সেটা হচ্ছে সাইপ্রাস দ্বীপ তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই সাইপ্রাস দ্বীপ, যেটা তোমরা রিসেন্ট নিউজেও দেখেছো, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের ভিজিট হইল এই সাইপ্রাস দ্বীপে, এবং তুরস্ক ও সাইপ্রাস এখনো পৃথিবীতে কিন্তু এরা জাত শত্রু, ভারত পাকিস্তানের মতো অবস্থা এদের, এরা কিন্তু একদম জাত শত্রু। এই ইতিহাসটাও কিন্তু এই বলকান ন্যাশনালিজমের ইতিহাস। ওকে, তো সেই সাইপ্রাস দ্বীপ দিয়ে দেওয়া হলো ইংল্যান্ডকে। দেখো ইংল্যান্ডের কিন্তু কোনো রকম সংযোগই নেই সাইপ্রাসের সাথে, কিন্তু যেহেতু ইংল্যান্ড ফ্রান্সের জন্য তুরস্ক বেঁচে গেছে, তাই তুরস্ক বাধ্য হলো ইংল্যান্ড ফ্রান্সকে সেটা প্রদান করতে। বার্লিন সন্ধিতে তুরস্কের আফ্রিকার সাম্রাজ্য টিউনিস বলা হলো ভবিষ্যতে এটা ফ্রান্সকে দিয়ে দেওয়া হবে, এবং গ্রিসকে থেলাসি বলে একটি প্রদেশ সেটাও দিয়ে দেওয়া হবে। আর ডিসরেইলির যে কমেন্ট সেটার কথা আমি অলরেডি তোমাদের বলেছি। তুরস্ককে দমন করতে আরেকটা মুভমেন্ট আমরা 1908 সালে দেখতে পারি, যেটা হচ্ছে ইয়ং টার্কি মুভমেন্ট। 1908 থেকে 1909 এর মধ্যে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তার শাসনকালে এটা দেখা যায়।
প্রশ্ন আসতে পারে যে ইয়ং টার্কি মুভমেন্টের লিডার কে ছিল? ইয়ং টার্কি মুভমেন্টের লিডার ছিলেন এনভার পাশা। মনে রাখবে, তরুণ তুর্কি আন্দোলনের নেতা ছিলেন এনভার পাশা। এই এনভার পাশা তুরস্কে একটি পাশ্চাত্য ধাঁচের শিক্ষা কাঠামো তৈরি করতে চেয়েছিলেন। তোমাদের আলোচনার শুরুতেই বলেছি যে তুর্কি একদম পিছিয়ে পড়ে, তার সব দিক থেকে পিছিয়ে পড়ে, আর গোড়াপন্থী, ইসলামিক ট্র্যাডিশনের বাইরে সে কিচ্ছু বোঝে না, করতে চায় না। তাহলে সেই তুরস্কে আধুনিক সংস্কার করা, পাশ্চাত্যের ধাঁচে তুরস্ককে তৈরি করা, পাশ্চাত্যের মতো শিক্ষা দীক্ষার বিস্তার ঘটানো, এগুলো ছিল এনভার পাশার মূল লক্ষ্য। আর এজন্য তিনি তুরস্কের শিক্ষিত সমাজকে সাথে নিয়ে তরুণ তুর্কি আন্দোলন শুরু করলেন। কিন্তু তুরস্কের শাসক সংস্কার তো করলেনই না, বরঞ্চ এদেরকে দমন করার জন্য উদ্যত হলেন। এবার লোক দেখাতে মাঝে মধ্যে কিছু সংস্কার তুরস্কে করা হতো, কিন্তু সেগুলো কোনো সংস্কারই নয় প্রকৃত অর্থে। তরুণ তুর্কি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল তুরস্কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন করা। এতদিন পর্যন্ত একটি রাজতান্ত্রিক শাসন কাঠামো তুরস্ক দেখেছে, তো তরুণ তুর্কি আন্দোলন গণতন্ত্র নিয়ে আসতে চাইছে। 1909 সালে এই তরুণ তুর্কিরাই সেখানকার শাসন কাঠামোকে ভেঙে দেয় তুরস্কের, এবং তার পরিণতিতে তুরস্কে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, সিভিল ওয়ার শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কঠোর দমননীতির সামনে এই তরুণ তুর্কিদের আন্দোলন ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্যর্থ হলেও এরা যে পথটা দেখিয়েছিল সেই পথ ধরেই পরবর্তীতে আমরা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকে দেখব। তো অনেক সময় জিজ্ঞেস করে যে এই তরুণ তুর্কিরা কোন সংগঠন থেকে বিলং করত, এটা কোন সংগঠনের অন্তর্ভুক্ত ছিল, এটা লিখে নাও একটু। কনস্টান্টিনোপলের তরুণ তুর্কিরা কনস্টান্টিনোপলের কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস, কনস্টান্টিনোপলের কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস এই সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট। তো তরুণ তুর্কি আন্দোলনের চাপে সাময়িক কিছু সংস্কার, কিন্তু ঘোর প্রতিক্রিয়াশীল শাসক হওয়ার জন্য দ্বিতীয় আব্দুল হামিদ তাদের উপর দমন পীড়ন করলেন। সেই দমনের ফলে শেষ পর্যন্ত গৃহযুদ্ধ, ও গৃহযুদ্ধের পরবর্তীতে পঞ্চম মোহাম্মদ সুলতান হিসেবে ঘোষিত হলেন ওই আব্দুল হামিদের বদলে। এবার আসছি বলকান যুদ্ধ। আমাদের প্রথম পোর্শন, যেটা ইস্টার্ন কোয়েশ্চেন বা পূর্বাঞ্চলীয় সমস্যা, তার লাস্ট টপিক হচ্ছে এই বলকান যুদ্ধ। বলকান যুদ্ধ থেকে আমাদের মূলত তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে বলকান লীগ প্রতিষ্ঠা, একটা প্রথম বলকান যুদ্ধ, আর দ্বিতীয় বলকান যুদ্ধ। এই তিনটে জিনিস খেয়াল রাখলে আমাদের কাজ হয়ে যাবে। তো এই যে সদ্য স্বাধীনতা পাচ্ছে বিভিন্ন দেশগুলো বিভিন্ন চুক্তির মাধ্যমে বা বোঝাপড়ার মাধ্যমে, কিছু দেশ স্বায়ত্তশাসন পাচ্ছে, এরা জানে এদের কমন এনিমিকে, কমন এনিমি হচ্ছে তুরস্ক, আর তুরস্ককে আহত করার জন্য, তুরস্কের সাম্রাজ্যবাদকে শেষ করার জন্য এরা এবার নিজেদের মধ্যে জোট গঠন করতে উদ্যত হবে। এরা নিজেদের মধ্যে জোট গঠন করতে চাইবে। সেটারই সূচনা আমরা বলকান লীগ বা বলকান সংঘের মাধ্যমে দেখব। 1912 সাল নাগাদ এই বলকান লীগ গড়ে ওঠে,
গড়ে তুলেছিল 4টি বলকান রাষ্ট্র। কারা তারা? এক, সার্বিয়া, নাম্বার 2 বুলগেরিয়া, নাম্বার 3 গ্রিস, অ্যান্ড লাস্ট মন্টিনিগ্রো। তাহলে সার্বিয়া, বুলগেরিয়া, মন্টিনিগ্রো আর গ্রিস, এরা মিলে বলকান লীগ গঠন করেছিল কবে? 1912 সালে। এবং লীগ গঠন করার পরেই তারা সরাসরি চ্যালেঞ্জ করলো কাকে? তাদের কমন এনিমিকে। সেটাকে তুরস্ক। প্রথম বলকান যুদ্ধ শুরু হলো 1912 খ্রিস্টাব্দে। সেই প্রথম বলকান যুদ্ধে তুর্কি বাহিনী শোচনীয়ভাবে হেরে যায়। হেরে যাওয়ার পর তারা যে চুক্তি সই করলো সেটা হচ্ছে লন্ডনের চুক্তি। লন্ডনের চুক্তির ডেটটা হচ্ছে তোমার 30শে মে 1913। 30শে মে 1913 প্রথম বলকান যুদ্ধ শেষ হলো লন্ডনের চুক্তির মধ্য দিয়ে। এখানে কি বলা হলো? লন্ডনের চুক্তির মাধ্যমে বলা হলো আলবানিয়া বলে একটি নতুন রাজ্য গঠিত হবে, যে রাজ্যটা এই বলকান লীগভুক্ত রাষ্ট্রগুলো তুরস্কের কাছ থেকে যে এলাকাটাকে দখল করতে সমর্থ হয়েছিল সেই এলাকার উপর ভিত্তি করে। এছাড়াও গ্রিস এ সময় ক্রিট বলে একটি দ্বীপ, যেটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল গ্রিসের জন্য, সেটা দখল করে নেয়। ওকে, এরপরেও কিন্তু লড়াই থামলো না। 1 মাসের মধ্যে আবার দ্বিতীয়বারের জন্য বলকান যুদ্ধ শুরু হলো, কিন্তু এবার লড়াই বাঁধলো বলকান লীগভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে। একটু মনে করো বলকান লীগে কোন কোন দেশগুলো ছিল? বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস আর মন্টেনিগ্রো। এবার লড়াই বাঁধলো বুলগেরিয়ার সঙ্গে সার্বিয়ার। ডাইরেক্ট কনফ্লিক্ট হলো, যেটাকে আমরা দ্বিতীয় বলকান যুদ্ধ বলতে পারি। সেই দ্বিতীয় বলকান যুদ্ধে এক পাশে থাকলো সার্বিয়া, অন্য পাশে থাকলো বুলগেরিয়া। 1913 সালে এই যুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে দেখা যায় সার্বিয়াকে সাহায্যের জন্য গ্রিস, মন্টিনিগ্রো, রোমানিয়ার মতো দেশগুলো এগিয়ে আসে, আর অন্যদিকে বুলগেরিয়া একাই ছিল। এই লড়াইয়ের কারণটা কি ছিল? এই লড়াইয়ের কারণ ছিল বুলগেরিয়া তুরস্ক দ্বারা এতটা অনুপ্রাণিত হয়ে গেছে যে এবার ওই তুরস্কের মতো অন্যান্য দেশগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, যেটাকে সার্বিয়া মানবে। আর তাই দ্বিতীয় বলকান সংঘাত, সেই সংঘাতের সূচনা। এবার এই লড়াইয়ে কে জিতলো? এই লড়াইয়ে সার্বিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, রোমানিয়ার যে জোট, সেই জোট জিতে গেল এবং বুলগেরিয়া হেরে গেল। পরাজিত বুলগেরিয়া বুখারেস্টের সন্ধি স্বাক্ষর করলো 10ই আগস্ট 1913। বুখারেস্টের সন্ধি। আর বুখারেস্টের সন্ধির মাধ্যমে বুলগেরিয়া কি করলো? ম্যাসিডোনিয়ার একটা বড় অংশ বিজয়ী নেতৃবর্গকে ছেড়ে দিল। ঠিক আছে, বিজয়ী নেতৃবর্গকে ছেড়ে দিল। তাহলে এই দুটো বলকান যুদ্ধ আমাদের একটু দেখে রাখতে হবে। প্রথমে বলকান লীগ 1912, প্রথম বলকান যুদ্ধ 1912, দ্বিতীয় বলকান যুদ্ধ 1913। এবার এই বলকান যুদ্ধের ইম্প্যাক্ট কি থাকলো ইউরোপের উপর? ইউরোপে বলকান যুদ্ধের মধ্য দিয়ে তুরস্কের যে সাম্রাজ্যবাদ, সেটার এক প্রকার অবসান ঘটে গেল। কারণ তুরস্ক যে ভাবধারাকে প্রমোট করত, সেটাই এই সময় বুলগেরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে বুলগেরিয়ার পরাজয় আসলে তুর্কি সাম্রাজ্যবাদের পরাজয়।
তোমাদের একটু আগে আমি বললাম প্রথম বলকান যুদ্ধের পরে যে লন্ডনের চুক্তি হচ্ছে সেটার মাধ্যমে আলবেনিয়া বলে একটি নতুন রাজ্য ইউরোপে গড়ে উঠছে। আচ্ছা, এই লড়াইয়ের মধ্য দিয়ে আরেকবার নতুন একটা সংঘাত বলকানে ডেভেলপ করছে, সেটা হচ্ছে অস্ট্রিয়ার সাথে সার্বিয়া, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখি। ঠিক আছে, তো এই গেল টোটাল পূর্বাঞ্চলীয় সমস্যা। তার মধ্যে যে ছোট ছোট বিভিন্ন টপিক রয়েছে, ক্রিমিয়ার যুদ্ধ থেকে শুরু করে একদম তোমার লাস্ট বলকান অবধি। আমরা শুরু করেছিলাম সেই গ্রিস থেকে, শেষ করলাম বলকানে। এটা হিউজ পোর্শন, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসের ক্ষেত্রে, সেগুলো আমি তুলে তুলে তোমাদের এক্সপ্লেন করলাম। কোথাও বোঝার অসুবিধা থাকলে আমরা আলোচনা শেষে এটা ডিসকাস করে নেব। এবার তোমরা সিলেবাসে দেখবে তোমাদের আরেকটি অংশ রয়েছে, দ্য অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বা প্রথম বিশ্বযুদ্ধ। সেই প্রথম বিশ্বযুদ্ধের কারণ, তার গতি প্রকৃতি এবং প্যারিস পিস সেটেলমেন্ট, এটা আমাদের নেক্সট টপিক। আমরা এখন থেকে এইটা আলোচনা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে ছিল ফার্স্ট টোটাল ওয়ার। জলে, স্থলে এবং আকাশে এই যুদ্ধ পরিব্যাপ্ত ছিল। মানব সভ্যতার ইতিহাসে কখনো এত ধ্বংসাত্মক যুদ্ধের অস্তিত্ব আসেনি, আর তাই তাকে বলা হচ্ছে ফার্স্ট টোটাল ওয়ার, সর্বাত্মক যুদ্ধ। এর কারণ যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমাদের একটু জার্মানির ইতিহাসে যেতে হবে, যেটা আমরা বিসমার্কের সময় ছেড়ে এসছি। দেখো, বিসমার্ক 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন জার্মানির চ্যান্সেলর পদ তাকে ছাড়তে বাধ্য করলেন জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম, তারপর থেকেই ক্রমশ বিশ্ব রাজনীতিতে জার্মানি উগ্র থেকে উগ্রতর হতে শুরু করে। জার্মানি বিসমার্ক উত্তর সময়ে নানা সমস্যা, নানা সংকটের মধ্যে পড়ে, কিন্তু সেগুলোর সঙ্গে লড়াই করার যে শক্তি বা ক্ষমতা, কোনোটাই কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়ামের ছিল না। উপরন্তু একের পর এক ভুল ডিসিশন তিনি নিয়েছিলেন, যেটা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। বিসমার্কের পদত্যাগের পরেই জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন ক্যাপ্রিভি। এই ক্যাপ্রিভির পরে হোহেনলোহে, বুলো, এরকম বহু চ্যান্সেলর জার্মানিতে এসেছিলেন, কিন্তু এরা কেউই বিসমার্কের সমগোত্রীয় ছিলেন। বিসমার্কের মতো কূটনৈতিক বুদ্ধি এদের ছিল না। ইভেন যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, তখন যিনি জার্মান চ্যান্সেলর বেথম্যান হলওয়েগ, সেই বেথম্যান হলওয়েগও কিন্তু এতটা কূটনৈতিক বুদ্ধি রাখতেন, যেটা দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধে লড়া যায়। আর যদি সম্রাটের কথা বলতে হয়, কাইজার দ্বিতীয় উইলিয়ামের কথা বলতে হয়, তাহলে দেখা যাবে যে কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি হোহেনজোলান বংশের রাজা। আর এই হোহেনজোলান বংশ একটা সময় প্রাশিয়াতে রাজত্ব করত, পরবর্তীতে ঐক্যবদ্ধ জার্মানিতে রাজত্ব এরা করেছে। তিনি একটা নতুন তত্ত্ব
শাসক হওয়ার পরেই দিলেন, তোমাদের সিলেবাসেও সেটা মেনশন করা আছে, তোমরা দেখবে, ওয়েলথ পলিটিক। ওয়েলথ পলিটিক, এবার এই ওয়েলথ পলিটিক মানে কি? ওয়েলথ পলিটিক কথার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড পলিসি। ওয়ার্ল্ড পলিসি বা বিশ্ব নীতি। জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম কি ধরনের বিশ্ব ব্যবস্থা চাইছেন সেটাকে বোঝাতেই তিনি এই শব্দবন্ধের ব্যবহার করেছেন। তিনি বলছেন যে পৃথিবীতে এবার টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে। টিউটন মিন্স জার্মান। জার্মানদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে, আর জার্মানি সেই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে তার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, রণাঙ্গন হোক, সব ক্ষেত্রে। অর্থাৎ জার্মানিকে নিউট্রাল রাখা যে কাজটা বিসমার্ক 20 বছর ধরে করেছেন, 1870 থেকে 1890, সেই ইচ্ছাটা কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়ামের নেই। তিনি জার্মানিকে নিউট্রাল রাখবেন না, তিনি সব কিছুতে জার্মানিকে ইনভলভ করবেন। প্রতিটা ঘটনায় জার্মানি এবার অংশ নেবে। তোমরা একটা নীতি জানো, সেটা হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিচ্ছিন্নতার নীতি, যেটাকে আমরা স্প্লেন্ডিড আইসোলেশন বলি। ইংল্যান্ড যখন শিল্প বিপ্লবের সুফল ভোগ করছে, সারা পৃথিবীতে যখন কলোনি স্থাপন করছে, ভারতে সাম্রাজ্যবাদের বিস্তার করছে, সেই সময় ইউরোপের রাজনীতি থেকে সে কিন্তু নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। ইউরোপের কোনো ঘটনায় ইংল্যান্ডের আর কিচ্ছু এসে যাচ্ছে না, সে কোনো কমেন্টও করছে না, সেটাতে অংশও নিচ্ছে না। হিস্টোরিয়ানরা একেই বলছেন স্প্লেন্ডিড আইসোলেশন, একটা এমন ধরনের নিষ্ক্রিয়তা নীতি যেটা তোমার জন্য খুবই ভালো বা চমকপ্রদ। আমরা পরবর্তীতে দেখবো যে এই প্রথম বিশ্বযুদ্ধে কাইজার দ্বিতীয় উইলিয়ামের নানা রকম কার্যকলাপ ইংল্যান্ডের সেই স্প্লেন্ডিড আইসোলেশন থিওরিকে ব্রেক করবে, ইংল্যান্ড আবার রাজনীতিতে ফিরে আসবে। ঠিক এই স্প্লেন্ডিড আইসোলেশন বিসমার্কের সময় জার্মানিতে ছিল। বিসমার্ক বিচ্ছিন্ন করে রেখেছিলেন, জার্মানি সাম্রাজ্যবাদ উদ্যত হয়নি সে সময়। জার্মানি নিজেকে পরিতৃপ্ত বলে মনে করেছে। জার্মানি ইউরোপের অন্যান্য কান্ট্রির সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে। ইংল্যান্ডকে বারবার জার্মানি ফোর্স করেছে যে আমাদের সাথে এক বন্ধুত্ব করুন, চুক্তি করুন, বিসমার্কের আমলে। কিন্তু ইংল্যান্ডও সেই সময় ওই বিচ্ছিন্নতা নীতির কারণে কোনো চুক্তি করতে উৎসাহী ছিল না। এবার কিন্তু ঘটনা পুরো 360 ডিগ্রি উল্টো। এবার কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি জার্মানিকে নৌশক্তির দিক থেকে, স্থলশক্তির দিক থেকে 1 নম্বর করতে চাইছেন, আর সেটা করতে গিয়ে তিনি একটা ভ্রান্ত বিদেশ নীতি নিয়ে আসছেন। তিনি প্রথমেই ক্যাচ করলেন যে জায়গাটা, সেটা হচ্ছে নেভাল পাওয়ার। জার্মানিকে বলা হয় স্থল মুশিক, আর ইংল্যান্ডকে বলা হয় জল মুশিক। মানে ইংল্যান্ড, ইভেন বিসমার্কও বলছে যে ইংল্যান্ড হচ্ছে জলের রানী। কেন? কারণ তার কাছে রয়েছে হিউজ নেভি, নেভাল পাওয়ার তার কাছে রয়েছে, এবং সেই নেভাল পাওয়ারের জোরেই সে কিন্তু সমগ্র ইউরোপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইউরোপে 1 নম্বর নেভি ছিল ইংল্যান্ডের। তো কাইজার দ্বিতীয় উইলিয়াম সেটাকেই চ্যালেঞ্জ করে বসলেন। তিনিও ইংল্যান্ডের ধাঁচে বড় বড় ড্রেডনট বানাতে শুরু করলেন। এই ড্রেডনট কি? ড্রেডনট হচ্ছে বড় ধরনের রণতরী, যুদ্ধের কাজে এটা ব্যবহার করা হয়। তো এটা বানাতে শুরু করলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। ইংল্যান্ডের কাছে কিন্তু একটা পরিষ্কার মেসেজ তিনি পাঠিয়ে দিলেন যে এবার কিন্তু আমরাও তৈরি হচ্ছি নৌ যুদ্ধের জন্য। ওকে, নেক্সট তিনি কি কাজ করলেন? তিনি বিসমার্কের যে শান্তিবাদী নীতি সেটা পরিত্যাগ করে দিলেন। বিসমার্কের শান্তিবাদী নীতি পরিত্যাগ করে তিনি এবার
প্রত্যক্ষ অংশগ্রহণের নীতি ঘোষণা করলেন। আর আফ্রিকান যে সাম্রাজ্যবাদ আমরা দেখেছিলাম, সেই সাম্রাজ্যবাদে তিনি জার্মানিকেও জুড়ে দিলেন। বিসমার্ক কিন্তু এই কাজটা করেননি। বিসমার্কের সময় আফ্রিকান সাম্রাজ্যবাদে জার্মানি অংশীদার হয়নি, যেটা দ্বিতীয় উইলিয়ামের সময় হয়েছে। এটাই কিন্তু মূল পার্থক্যের জায়গা। আর যদি আরেকটা পার্থক্য দেখো বিসমার্কের পলিসির সাথে দ্বিতীয় উইলিয়ামের পলিসির, বিসমার্কের সময় ইংল্যান্ডের সঙ্গে জার্মানি কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে, বারবার আবেদন করেছে বন্ধুত্বের। ইংল্যান্ড নিজের কারণে পার্সোনাল রিজনসে সে সাড়া দেয়নি, কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে। আর কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রম দ্য বিগিনিং সে চেয়েছে লড়াই করতে। ইভেন কাইজার দ্বিতীয় উইলিয়াম ডাক দিচ্ছে যে আওয়ার ফিউচার লাইজ অন দ্য সি। কাইজার দ্বিতীয় উইলিয়াম বলছেন যে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ রয়েছে সমুদ্রে। স্পষ্ট বার্তা ইংল্যান্ডকে যে তুমি পুরো ইউরোপের সমুদ্রে ক্যাপচার করে রেখেছো, এবার তোমায় কিন্তু প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এই যে সমগ্র পলিসি, এটাই হচ্ছে ওয়েল্ড পলিটিক নীতি। ওয়েল্ড পলিটিক নীতি যেটা আমি তোমাদের বললাম, এটা হচ্ছে কাইজার উইলিয়ামের ওয়ার্ল্ড পলিসি বা ওয়েল্ড পলিটিক্স। ইংল্যান্ড তার স্প্লেন্ডিড আইসোলেশন বন্ধ করার আগেও জার্মানিকে বলছে যে তুমি কিন্তু এই নৌ শক্তিতে আমার সাথে লড়তে এসো না, বারবার অনুরোধ জানিয়েছে, কিন্তু জার্মানি কিন্তু এতে কোনো রকম পাত্তা দেয়নি। তিরপিজের নেতৃত্বে, তিরপিজ জার্মানির নৌ সেনাপতি ছিলেন, সেই তিরপিজের নেতৃত্বে একের পর এক নৌজাহাজ, নৌসেনার জাহাজ, সেই জাহাজ কিন্তু জার্মানি বানিয়েছে। ইভেন কাইজার দ্বিতীয় উইলিয়াম বলছেন পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা বা ড্রাঙ্ক নাচ অস্টেনের কথা। এই ড্রাঙ্ক নাচ অস্টেন এই শব্দবন্ধটার অর্থ হচ্ছে ড্রাইভ টু দ্য ইস্ট। ড্রাঙ্ক নাচ অস্টেন এটার মানে হচ্ছে ড্রাইভ টু দ্য ইস্ট, মানে পূর্ব দিকে যাও তুমি। এবার জার্মানির পূর্ব দিক মানে কোন দিক? জার্মানির পূর্ব দিক নামে মানে হচ্ছে এই নিকট প্রাচ্য, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই নিকট প্রাচ্যের দিকে যাওয়ার কথা বলছে। মানে সোজা সাপটা ভাবে যে বলকান এলাকা, সেই বলকান এলাকায়ও জার্মানি কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এই কথা কাইজার দ্বিতীয় উইলিয়াম পরিষ্কার করে দিচ্ছে। তিনি আরো কতগুলো কাজ করছেন যেটাকে কিন্তু সুনজরে ইউরোপ নিচ্ছে না। মরক্কোতে তিনি, আফ্রিকার মরক্কো, সেখানে ফ্রান্সের কর্তৃত্ব ছিল, সেখানে ইন্টারফেয়ার করলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। 1905 সালে তিনি মরক্কোতে গেলেন এবং মরক্কোর মুসলিম জনগণকে তিনি বললেন যে ফ্রান্স তোমাদের স্বার্থ ক্ষুণ্ণ করছে, আমি তোমাদেরকে রক্ষা করব, আই এম দ্য সেভিয়ার। এবং এই সময় থেকেই কিন্তু মরক্কোকে কেন্দ্র করে ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেল। এই ঘটনাকেই বলা হচ্ছে মরক্কান ক্রাইসিস। খেয়াল রাখবে মরক্কান ক্রাইসিস কি ছিল, যে যখন মরক্কোর ওপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই সময় ইচ্ছাকৃতভাবে কাইজার দ্বিতীয় উইলিয়াম মরক্কোতে গেলেন, সেখানকার মুসলিম জনগণকে বললেন যে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ জার্মানি ফুলফিল করবে, তাই তারা যেন জার্মানিকে সাপোর্ট করে। এর ফলে দেখো ডাইরেক্টলি ফ্রান্স আর জার্মানির মধ্যে বৈরিতার সম্পর্ক আবার শুরু হয়ে গেল। মরক্কো সংকট থেকে বাঁচার রাস্তা বের করতে 1906 সালে পরের বছরই আলজেরিয়ার সম্মেলন ডাকা হয়। এই আলজেরিয়ার সম্মেলনে একটা মীমাংসার জায়গায় দুই পক্ষই উপনীত হচ্ছে। এরপরে আবার একটা প্রবলেম দেখা যায়, আগাদির সংকট যেটাকে বলা হয় 1911 সালে। 1911 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম
তিনি মরক্কোর একটি বন্দর ছিল যার নাম আগাদি, সেই আগাদি বন্দরে একটা যুদ্ধজাহাজ পাঠান। যে যুদ্ধজাহাজের নাম অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, লিখে নেবে প্যান্থার। প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। কোথায় পাঠিয়েছিলেন? মরক্কোর আগাদির বন্দরে। মরক্কোর আগাদির বন্দরে। এই পাঠানোর ফলে 1911 সালে ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। যে হ্যাঁ, আগাদির। আগাদির, আর ইংলিশে লিখলে AGADIR। AGADIR। তো এই আগাদির বন্দরে 1911 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম কি করলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি প্যান্থার নামে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিলেন। আর পাঠানোর সঙ্গে সঙ্গে মরক্কো কার অধীনে রয়েছে? ফ্রান্সের অধীনে। সেই ফ্রান্স কিন্তু একটা স্ট্রং মেসেজ দিল যে অবিলম্বে যুদ্ধ জাহাজ ওখান থেকে প্রত্যাহার করো, না হলে পরিণতির জন্য তৈরি। পরিস্থিতি কিন্তু এ সময় জোরালো হতে শুরু করছে। এই অবস্থায় ইংল্যান্ড, যে এতদিন পর্যন্ত গৌরবময় বিচ্ছিন্নতার নীতি নিয়ে এসেছিল, সেই ক্রিমিয়ার যুদ্ধের পর থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, 1856 পর আমরা কথা বলছি যে সময়টা, সেটা হচ্ছে 1911। তো এর আগে কিছু কিছু ইনসিডেন্টে তার গৌরবময় বিচ্ছিন্নতা নীতি বন্ধ হয়েছে, কিন্তু মোটামুটি প্রায় 20-30 বছর মিনিমাম ইংল্যান্ড কিন্তু ইউরোপের ঘটনায় নিজেকে জড়ায়, উপনিবেশ বিস্তার করেছে। তো সেই ইংল্যান্ড আগাদির সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকায় চলে আসছে। ফ্রান্স এবং জার্মানির মাঝে একটা নিউট্রালিটি মেনটেন করার সে চেষ্টা করছে। ওকে, কিন্তু দেখা যাবে এই কাজ বেশি দিন টেকেনি, এরপরেই লড়াইয়ের জায়গা সৃষ্টি হবে। ওকে, এখানে দিয়ে দিয়েছি আগাদির সংকটটা, তোমরা দেখবে। এই আগাদির সংকটকে আমরা দ্বিতীয় মরক্কো সংকট বলে উল্লেখ করতে পারি। যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় যে দ্বিতীয় মরক্কো সংকট কি, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আগাদির সংকটকেই আমরা দ্বিতীয় মরক্কো সংকট বলি। তাহলে প্রথম মরক্কো সংকট কবে হচ্ছে? 1905-এ, যেটা আমরা দেখেছিলাম কাইজার দ্বিতীয় উইলিয়াম নিজে মরক্কোতে যাচ্ছেন, সেখানকার জনগণকে উদ্বুদ্ধ করছেন। আর দ্বিতীয় মরক্কো সংকট হচ্ছে 1911-তে। ওকে, চলো এবার প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলোর মধ্যে একটা বড় কারণ আমরা অলরেডি শেষ করলাম। সেই বড় কারণটা কি? সেই বড় কারণটা হচ্ছে জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম এবং তার যে বিভিন্ন নীতি, সেগুলো। কিন্তু এছাড়াও আরো কতগুলো কারণ রয়েছে। একটা অন্যতম কারণ তোমরা অনার্সের পরীক্ষা দিতে গিয়েও লেখো, সেটা হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। যে অতৃপ্ত জাতীয়তাবাদ কি? যে আমার জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের যে ফিলিংটা, সেটা ইনকমপ্লিট রয়েছে। এবার এই ইনকমপ্লিট কার কার ক্ষেত্রে ছিল? মনে করে দেখো, ইতালির ক্ষেত্রে ছিল। কারণ 1870 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ হওয়ার পরও ইতালি কিন্তু কিছু কিছু এলাকা এখনো 1914-এ দাঁড়িয়েও তার হাতে নিয়ে আসতে পারেনি। যেমন ট্রিয়েস্ট, স্টেটিনো, ট্রায়েস্টা, এই এলাকাগুলো তখনও কিন্তু ইতালির অন্তর্ভুক্ত হয়নি। এগুলোকেই বলা হচ্ছে অমুক্ত ইতালি। এগুলোকে বলা হচ্ছে অমুক্ত ইতালি। ফলে ইতালি এবং ইতালির জনগণ চাইছে যে এই এলাকাগুলো আমার মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাক, তাহলে আমার জাতীয়তাবাদ ফুলফিল হবে। নাম্বার 2, 1870 খ্রিস্টাব্দে যখন জার্মানির কাছে ফ্রান্স সেডানের যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, তারপরে
জার্মানি কিন্তু ফ্রান্সের শিল্প সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ আলসাস লোরেন কেড়ে নিয়েছিল, এবং এই আলসাস লোরেন এই সময় জার্মানির অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু সেখানকার জনগণ কি মনে প্রাণে জার্মান ছিলেন? কখনোই নয়, তারা তো ফরাসি। ফলে তারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে চেয়েছিল। সার্ব এবং স্লাভ এই জাতি নিয়ে বড় সমস্যার জায়গা। তোমাদের একটু আগে আমি বললাম যে রাশিয়াতেও সার্ব থাকে, আবার বুলগেরিয়াতেও সার্ব। তো এরা চাইছে নিজেরা একসাথে আসবে, তাদের জন্য একটা করে রাজ্য হোক। এই যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, বার্লিন কংগ্রেস আমরা পড়লাম, সেই বার্লিন কংগ্রেসে রোমানিয়া, হার্জেগোভিনা তাকে কি করা হলো? অস্ট্রিয়ার আন্ডারে দিয়ে দেওয়া হলো। কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে এই রোমানিয়া, হার্জেগোভিনা এদের কোনো কালচারাল সিমিলারিটিস নেই। ফলে তারাও কিন্তু আবার নিজেদের হোমল্যান্ডে ফিরতে চাইছে, নিজেদের সংস্কৃতির কাছে ফিরতে চাইছে। ফলে এই অতৃপ্ত জাতীয়তাবাদও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ। আরেকটা কারণ অবশ্যই ভায়োলেন্ট ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ, যেটা তোমরা দ্বিতীয় কাইজার উইলিয়ামের কথাবার্তার মাধ্যমে দেখতে পাচ্ছ। কাইজার দ্বিতীয় উইলিয়াম টিউটন জাতির শ্রেষ্ঠত্বের কথা বলছেন। এই দাবির মধ্যেই দেখো ভবিষ্যতে হিটলার যে হেরেনবর্গ তত্ত্ব নিয়ে আসবেন, সেটার একটা বীজ এর মধ্যেই কিন্তু রয়েছে। 1870-এ ইতালি জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পর থেকেই এই উগ্র জাতীয়তাবাদের স্পৃহা জাগ্রত হতে শুরু করে, এবং এর পেছনে একটা বড় ভূমিকা নিয়েছিল জার্মান দার্শনিকদের দল। জার্মান দার্শনিকরা এ সময় রাষ্ট্রীয় সার্বভৌমত্বের তত্ত্বের কথা বলে, যে রাষ্ট্র সুপ্রিম, রাষ্ট্রের ওপরে আর কিচ্ছু হতে পারে না। তাই আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রকে মেনে চলা। রাষ্ট্র যদি মনে করে তার সাম্রাজ্য বিস্তার ঘটাবে, তাহলে সেটাই সঠিক। রাষ্ট্র যদি মনে করে যুদ্ধ করবে, তাহলে সেটাই সঠিক। এই যে লেখাপত্র, বক্তৃতা, প্রচার, এগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সুপ্রিম করে দেওয়া হচ্ছে, চরম করে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু উগ্র জাতীয়তাবাদের একটা অন্যতম কারণ। লর্ড অ্যাক্টন, তিনি ইংল্যান্ডের মানুষ, তিনি ইভেন বলছেন যে জাতীয়তাবাদ একটা অবাস্তব আদর্শ। দেখো, যে জাতীয়তাবাদ দিয়ে একদিন ইংল্যান্ড, ফ্রান্স এর মতো জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আজ সেই ইংল্যান্ডের একজন শিক্ষিত মানুষ, ইংল্যান্ডের একজন বুদ্ধিজীবী, তিনি বলছেন বিংশ শতাব্দীতে এসে যে জাতীয়তাবাদ একটা অবাস্তব, অকল্পনীয় পরিকল্পনা। কেন? কারণ জাতীয়তাবাদের ভাব একটা এখন আর এদের কাজে লাগবে, এদের কাজে লাগবে উগ্র জাতীয়তা। বাণিজ্য, সামরিক কারণ, এটা অন্যতম একটা জায়গা ছিল প্রথম বিশ্বযুদ্ধে। দেখো, এই সময় ইংল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে বেলজিয়াম, ইতালি, জার্মানি, এরা আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে, পৃথিবীর বিভিন্ন অংশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। এ কাজে সব থেকে সফল হয়েছিল ইংল্যান্ড। তো এই এত বড় বড় ঔপনিবেশিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য দখলদারি, এটা প্রথম বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল। রাষ্ট্রগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দিয়েছিল যে কে সব থেকে বড় সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠতে পারে। কাইজার দ্বিতীয় উইলিয়াম একবার তো বলেই ফেললেন যে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমি কি দেখতে পাচ্ছি, হয় ইংল্যান্ড না হলে ফ্রান্স, তাদের সাম্রাজ্য রয়েছে। তিনি মনে করিয়ে দিলেন জার্মানিও কিন্তু সূর্যের নিচে থাকে। এর মানে কি? জার্মানিও সূর্যের নিচে থাকে, মানে আমরাও সেই সাম্রাজ্যবাদী শক্তি, আমরাও কিন্তু আমাদের ওই সাম্রাজ্যবাদ বিস্তারের প্রতাপটা হয়েছে।
তিনি যে ড্রাঙ্কনাস অস্টিনের কথা বলছেন সেটা তো সরাসরি সাম্রাজ্যবাদের ঘোষণা, যে পূর্ব দিকে অগ্রসর হোক, আমাদের পূর্ব অভিমুখে যেতে হবে। এই কারণগুলো তো অবশ্যই রয়েছে, কিন্তু অন্যতম আর একটা কারণ ছিল, সেটাকে আমরা প্রত্যক্ষ কারণ বলতে পারি। সেটা কি? সেরাজেভো হত্যাকাণ্ড। 1914 খ্রিস্টাব্দের 28শে জুন এই সেরাজেভো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের আগমনের যে কফিন, সেই কফিনের শেষ পেরেক। আর এই ঘটনাটা ঘটেছিল ওই বলকান ন্যাশনালিজম থেকেই। যে বসনিয়াকে স্বাধীন করা হলো না, সেই বসনিয়ার জনগণের মনের মধ্যে যে অতৃপ্ত জাতীয়তাবাদ ছিল, সেই জাতীয়তাবাদী সেরাজেভো হত্যাকাণ্ড ঘটিয়েছিল। গ্যাভরিলো প্রিন্সেপ বলে একজন ব্যক্তি, যিনি ব্ল্যাক হ্যান্ড নামে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য, তিনি অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ আর তার স্ত্রী সোফিয়া যখন বসনিয়ায় ঘুরতে আসেন, বসনিয়ার রাজধানী সেরাজেভোতে, তখন তাদেরকে লক্ষ্য করে 1914 খ্রিস্টাব্দের 28শে জুন একদম দিনের আলোয় গুলি চালায় এবং সেই গুলিতে তারা মারা যায়। এই ঘটনার পরেই অস্ট্রিয়া সরাসরি ব্লেম করলো বসনিয়াকে, যে এই হত্যাকাণ্ডের জন্য বসনিয়া দায়ী, কারণ বসনিয়ার রাজধানীতে সেরাজেভোতে এই হত্যাকাণ্ড হয়েছে, আর তাই তোমাকে এই হত্যাকাণ্ডের মাসুল গুনতে হবে। এরপরে মাত্র দুদিন সময় দিয়ে অস্ট্রিয়া বসনিয়াকে বলল যে তোমায় কিছু শর্ত মানতে হবে, কিছু চুক্তির খসড়া মানতে হবে। সেটা মানতে বসনিয়া অস্বীকার করে। কেন? কারণ তার মধ্যে এমন কিছু শর্ত ছিল যাতে বসনিয়ার সার্বভৌমত্ব, তারা জাতীয়তাবাদ, তার জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই পরিপ্রেক্ষিতে 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই, দেখো 28শে জুন এই হত্যাকাণ্ড হচ্ছে, তার পুরো 1 মাস পরে 28শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়াতে আক্রমণ করে। এই সার্বিয়া ছিল বসনিয়ার সহযোগী, আর তার সাথে সাথেই সারা বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। ফলে তোমায় যদি জিজ্ঞেস করে যে প্রথম বিশ্বযুদ্ধের পেছনে ডাইরেক্ট কজ কোনটা, তাহলে অবশ্যই কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধের পেছনে ডাইরেক্ট কজ। ঠিক আছে? তো এখানে এই পুরো জায়গাটা লেখা রয়েছে, তোমরা একবার এটা রিডিং দিয়ে নেবে। এরপরে রাশিয়া সার্বিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলো, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যোগ দিল, তারপরে ফ্রান্স আসলো। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ আস্তে আস্তে একের পর এক জাতিকে নিজের মধ্যে অন্তর্নিহিত করতে শুরু করলো। একটা টোটাল ওয়ার বিশ্ব দেখতে যাবে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। এবার এখানে যে জায়গাটা আমাদের দরকার, সেটা হচ্ছে চার্ট করে দেওয়া রয়েছে। কিছু ঘটনা আমরা আগে পড়েছি, সেগুলোও চার্টে দেওয়া আছে, কিছু আমাদের এখন দেখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের আগেই ইউরোপের মঞ্চ প্রস্তুত হচ্ছিল, আর সেটা তৈরি হয়েছিল কতগুলো চুক্তির মধ্য দিয়ে। এই চুক্তিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এই যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করছি, এই পর্বটা ইউরোপের ইতিহাসে কিন্তু জোট রাজনীতির একটা পর্ব, যেখানে একদিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধে দেখতে পারি ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রীকে, যার মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি ত্রিশক্তি আতাতকে, যার মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া ছিল। এই দুয়ের মধ্যে লড়াই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবার আমরা যদি দেখি এই ত্রিশক্তি মৈত্রী কিভাবে গড়ে উঠলো। ত্রিশক্তি মৈত্রীর প্রথম যে পর্ব, সেই পর্ব
1872 সাল থেকে শুরু হচ্ছে। 1872 সালে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া এরা তিনজন। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, আজকে না এই 10টা থেকে অমিত স্যার একটু স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য একটু মিটিং রেখেছে। আচ্ছা হ্যাঁ, তো ওরা একটু জয়েন হবে। আপনি মানে এখন একটুখানি মানে এর পরের আচ্ছা দিন ঠিক আছে, বাকিটা এখান থেকে আর কি কন্টিনিউ করবেন, সেটা আমি একটু রিকোয়েস্ট করছি, কেমন? ঠিক আছে, নাহলে ওরা ঠিক আছে, জয়েন ঠিক হতে আছে। পারছে না ক্লাসে। সরি আচ্ছা, স্যার ইন্টারাপ্ট করার না না জন্য। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই থাকলো, ঠিক আছে। তোমরা এই জায়গাটা একটু পড়ে নাও, আর তারপরে কোনো কোয়ারি থাকলে আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করে নেবো।